আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার এমসিকিউ ক্লাস, মানে তৃতীয় অধ্যায় বা বল বা নিউটনিয়ান বলবিদ্যা যেটাই বলো, এই অধ্যায়ের এমসিকিউ ক্লাসটা আমরা সলভ করবো। মানে এমসিকিউ গুলো সলভ করবো, টেস্ট পেপারে এমসিকিউ গুলোই মেইনলি সলভ করবো। এরপরও যদি কোনো কঠিন কিছু থাকে, অবভিয়াসলি আমাদের কোশ্চেন সেগমেন্ট আছে নিচে, দেখো তুমি ওয়েবসাইটে, মানে কোর্স কেনার সময় অবভিয়াসলি তো দেখছো। তো যদি না পেয়ে থাকো, আমাদেরকে পেজে মেসেজ দাও, বাই করো, যেটাই করো, তুমি পেয়ে যাবে। একটু খোঁজাখুঁজি করলেই তুমি হচ্ছে কোশ্চেন সেগমেন্টটা পেয়ে যাবো। এখানে কোশ্চেনগুলো করে রাখতে পারো। আমরা কোনো ধরনের লাইভ ক্লাস যদি আয়োজন করি, অবভিয়াসলি করবো। সো লাইভ ক্লাস আমরা তোমার কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং প্রত্যেকটা এমসিকিউ এবং সিকিউ ক্লাসের আগে যেটা বলি, যে অবশ্যই অবশ্যই এমসিকিউ এবং সিকিউ ক্লাসটা করার আগে অবশ্যই অবশ্যই, আই রিপিট, অবশ্যই অবশ্যই তুমি হচ্ছে বেসিক ক্লাসটা করে নিবা, আমাদের থেকে করো বা যেই জায়গা থেকে করো, এবং বইটা পরে ভালোভাবে সূত্রগুলো মাথায় আত্মস্থ করে নিবা। এখন মুখস্থ বললে তো তোমাদের খারাপ লাগে, বাট আত্মস্থ তো বলা যায়, তাই না? আচ্ছা, চলো শুরু করি আমরা। আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখি, চলো আমাদের পেনটা নিয়ে নিই। ওকে, বল বা ফোর্স কোনটি দ্বারা জড়তার পরিমাপ করা হয়? জড়তার পরিমাপ কোনটি দ্বারা করা যায়? জড়তার পরিমাপ হচ্ছে ভর দ্বারা জড়তার পরিমাপ করা হয়। মানে কোনো বস্তুর ভর যদি বেশি থাকে, অবভিয়াসলি তার জড়তা বেশি থাকবে, ভর কম থাকলে জড়তা কম থাকবে। তো ভর দ্বারা জড়তার পরিমাপ করা যায়। এটা সিম্পল জ্ঞানমূলক প্রশ্ন। এইটা একটু বোঝার ব্যাপার আছে যে জড়তা জড়তা একটা প্রাকৃতিক ঘটনা, মানে বহুপদী সমাপ্তির সূচক, যে জড়তা একটা প্রাকৃতিক ঘটনা। অবশ্যই জড়তা একটা প্রাকৃতিক ঘটনা। প্রকৃতিগতভাবে ধরো তুমি একটা বস্তুকে স্থির রাখলে সারা জীবন স্থির থাকতে চাইবে। গতিশীল মানে গতিশীল কোনো বস্তু সারা জীবনে গতিশীল থাকতে চাইবে। তার মানে এটা একটা প্রাকৃতিক ঘটনা। পরিবর্তনের জন্য বলের প্রয়োজন, জড়তার পরিবর্তনের জন্য বলের প্রয়োজন। ধর একটা বস্তু স্থির আছে, এটা তো জড়তা, তাই না? স্ট্যাটিক ইনার্শিয়া, স্ট্যাটিক ইনার্শিয়া বা স্থিতি জড়তা। এখন এইটা এই মানে এইটার এই অবস্থাটা যদি আমি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। আবার গতিশীল বস্তুর ক্ষেত্রে সেম, গতির যদি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে। তার মানে পরিবর্তনের জন্য বলের প্রয়োজন, এটাও রাইট। ওজন দ্বারা পরিমাপ করা যায়। হ্যাঁ, জড়তার সাথে ওজনের সম্পর্ক আছে, বা কি বলে, ওজন রিলেটেড, বাট ডিরেক্টলি ওজন দ্বারা পরিমাপ করা যায় এরকম এটা বলা যায় না। তার মানে এটা আমরা ক্রস দিতে পারি, এটা রাইট বলা যায় না। তার মানে 1 এবং 2 হচ্ছে রাইট। আমাদের এখানে 1 এবং 2 হচ্ছে রাইট। তোমাদের বইতে মেবি দেওয়া হচ্ছে 2 এবং 3, বাট সঠিকটা হচ্ছে 1 এবং 2 রাইট। এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস, যদি এটা মানে সবচেয়ে পসিবল, বেস্ট পসিবল অ্যান্সার হচ্ছে এটা। তারপর নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? নিউটনের প্রথম সূত্র আমরা কি জানি? যে প্রথম সূত্র আমাদেরকে আসলে কি সম্পর্কে ধারণা দেয়? জড়তা সম্পর্কে ধারণা দেয়। তার মানে নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? জড়তার ধর্মকে প্রকাশ করে। এটা তো সিম্পল, সবাই জানি আমরা, আসলে এটা সবাই জানি। এমসিকিউ ক্লাসে আসলে খুব যে বেশি কিছু আমরা বুঝবো এরকমও না। আমরা মেনলি যা বোঝার বেসিক ক্লাসেই বুঝবো। আর কিছু থাকলে, কিছু প্রবলেম এক্সট্রা থাকলে ওইটা সিকিউ ক্লাসে সলভ করবো, এমসিকিউ ক্লাসে জাস্ট ফটাফট ফটাফট সলভ করে দেবো। এটা হয়তো 1 ঘন্টা হবে না। নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ে ধারণা পাওয়া যায়? যে বল এবং জড়তা। এটাও তোমরা জানো যে বল এবং জড়তা একটার সাথে রিলেটেড, তাই না? একটা জড়তায় আছে, মানে স্ট্যাটিক এনার্জিয়া থাকুক বা ডাইনামিক এনার্জিয়া থাকুক, মানে স্থিতি জড়তায় আছে, গতি জড়তায় থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, ওইটা যদি পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে। তার মানে নিউটনের প্রথম সূত্র আমাদেরকে কি সম্পর্কে ধারণা দেয়? বল এবং জড়তা সম্পর্কে ধারণা দেয়। তারপর হচ্ছে একটা বন্দুক থেকে গুলি ছোড়া হলে কোন ঘটনাটি সঠিক? অনেকগুলো ঘটনা বলা আছে, যে একটা বন্দুক থেকে তুমি যখন গুলি ছোড়ো তখন কি হতে পারে। দেখো, বন্দুক থেকে যখন গুলি ছোড়ো, আমরা কি জানি? যে কোনো বস্তুর ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কি জানি? যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান। এখন ধরো আদি অবস্থায়, স্থির অবস্থায় বন্দুক এবং গুলির মোট ভরবেগ কত? 0 না। তার মানে ধরতে পারি, ধরো বন্দুকের ভরকে যদি এম ধরি বা এম অন, এবং বন্দুকের বেগকে যদি আমরা ইউ1 ধরি, M1U1 প্লাস গুলির ভরটাকে যদি M2 ধরি, গুলির বেগটাকে যদি ইউ টু ধরি, তার মানে এই দুইটা ইজ ইকুয়াল টু 0 হবে। এই দুইটা অবভিয়াসলি এই দুইটা ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ কি? এই দুইটাই স্থির অবস্থায় আছে। এখন গতিশীল হওয়ার পর, মানে বন্দুকটা যখন গুলি ছোড়ার পরও এর মোট ভরবেগ সমান হবে না। তো আগে যেহেতু 0 ছিল, এখন নতুন যে ভরবেগটা হবে দুইটার আলাদা আলাদা হবে, সেটাও 0 হবে। তার মানে গুলি ছোড়ার পরবর্তী অবস্থায়, গুলি ছোড়ার পরে কি হয়? বন্দুকটা একটু পিছনের দিকে চলে যায়, মানে বন্দুকে যেটাকে পশ্চাৎ বেগ বলি, পিছনের দিকে একটা ধাক্কা খায় আর গুলিটা সামনের দিকে চলে যায়। তো সেই অবস্থায় যদি ভরবেগ চিন্তা করি, বন্দুকের ভর যদি M1 চিন্তা করি, এমনই তো, এবং সেটার বেগটাকে যদি V1 চিন্তা করি প্লাস M2, এটাকে হচ্ছে গুলির ভর চিন্তা করলাম, এবং V2 হচ্ছে গুলির বেগ চিন্তা করলাম, V2, এই দুইটা ইজ ইকুয়াল টু 0 হবে। এটা তো সত্য, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা জানি।
এখন এইটা থেকে আমরা কিছু জিনিস ধারণা করতে পারি, মানে কোনটা সঠিক না কোনটা সঠিক না, এটা একটু মানে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে আমরা যাই দেখি। বন্দুকের ক্রিয়া বল গুলির প্রতিক্রিয়া বল অপেক্ষা কম। আমরা কি জানি ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় সমান না, তার মানে বন্দুক যেই বলে ক্রিয়া করবে, ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া বল বন্দুকের ক্রিয়া বল এবং গুলির যে প্রতিক্রিয়া বল অবভিয়াসলি দুটো সমান থাকবে, একেবারে সমান। তার মানে এটা রং, বন্দুকের ক্রিয়া প্রতিক্রিয়া বল একটা চেয়ে বেশি কম হতে পারে না, দুইটাই সমান। তারপর কি বলা আছে, গুলিটির ভরবেগ বন্দুকের ভরবেগ অপেক্ষা বেশি, গুলিটির ভরবেগ বন্দুকটির ভরবেগ অপেক্ষা বেশি। এটা সত্যি হতে পারে। দেখো ভরবেগ, গুলিটির ভরবেগ দুই অবস্থায়, যে কোনো অবস্থায় চিন্তা করো, এই যে আদি অবস্থায় বা শেষ অবস্থায় চিন্তা করো, দুই ক্ষেত্রে কি m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু 0। তার মানে এইটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, এইটা কি, এইটা হচ্ছে বন্দুকের ভরবেগ, এই যে m1 v1 এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, আর এইটা কি গুলির ভরবেগ। এখন ওই পাশে যদি পাঠাই দিই, দেখো দুইটা সেম না, হ্যাঁ একটার আগে মাইনাস আছে, মাইনাস দিয়ে কি বোঝায় যে একটা পিছনের দিকে যাবে আর একটা সামনের দিকে যাবে, মানে গুলির বেগ যেদিকে থাকবে বন্দুকের বেগটা বিপরীত দিকে থাকবে, এই জন্যই পশ্চাৎ বেগ বলা হয়। তার মানে কি যে ভরবেগ, গুলিটার ভরবেগ বা বন্দুকটার ভরবেগ একটা আরেকটার চেয়ে বেশি না, দুইটাই সেম। হ্যাঁ একটার বন্দুকের ভর অনেক বেশি, বেগটা অনেক কম, গুলির ভরটা অনেক কম বাট বেগটা অনেক বেশি, কিন্তু দুইটার গুণফল ভরবেগটা কিন্তু সেম থাকবে। কারণ কি m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু 0, একটার আগে মাইনাস থাকবে বাট দুইটা সমান থাকবে, তার মানে এটাও রং। তারপর হচ্ছে এইটা, গুলিটির ত্বরণ বন্দুকের ত্বরণ অপেক্ষা কম, গুলিটির ত্বরণ বন্দুকের ত্বরণ অপেক্ষা কম। এটা কি সত্যি হতে পারে, গুলিটির ত্বরণ কি বন্দুকের ত্বরণ অপেক্ষা? এটা তো লজিক্যালি তুমি চিন্তা করো, জাস্ট লজিক্যালি চিন্তা করো। প্রথমে তো দুইটাই স্থির ছিল তাই না, তারপর হচ্ছে বন্দুকটা পিছনের দিকে একটা ধাক্কা খাইছে এবং গুলিটা কি হয়েছে, গুলিটা সামনের দিকে অনেক জোরে চলে গেছে। এখন দেখো দুইটা কিন্তু স্থির ছিল, স্থির থেকে কোনটার বেগ বেশি বাড়ছে, গুলিটার বেগ বেশি হয়েছে না, বন্দুকটা কত জোরে ধাক্কা দিয়েছে, হালকা একটু ধাক্কা দিয়েছে, হ্যাঁ ওইটা অনেক সময় অনেক বেশি হয়, বাট ধাক্কাটা কি খুব বেশি বেগে দিচ্ছে, দেয় না কিন্তু, বাট গুলিটা কিন্তু অনেক বেশি বেগে গেছে। তো সেক্ষেত্রে দুইটারই বেগ শূন্য ছিল, শূন্য থেকে গুলির বেগ অনেক বেশি বেড়ে গেছে, বাট বন্দুকের বেগ খুব অল্প পরিমাণ বাড়ছে, তার মানে গুলিটার ত্বরণটা বেশি হওয়ার কথা না, সেটা বলছে গুলিটার ত্বরণ বন্দুকের ত্বরণ অপেক্ষা কম না, এটা না, যদি হয় গুলিটার ত্বরণ বন্দুকের ত্বরণ অপেক্ষা বেশি হবে, তার মানে এটাও রং। একমাত্র আমাদের অপশন থাকে কোনটা, এইটা রাইট আনসার। এখন আমরা তো জাস্ট এরকম বলে দিতে পারি না যে এটা সবগুলো হতে পারে না, তার মানে এটা রাইট আনসার। হ্যাঁ যখন তুমি পারবা না তখন এই প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে আসতে পারো, বাট এটা কেন সঠিক হবে যে গুলিটার গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হয়। গুলিটার গতিশক্তি, দেখো গতিশক্তি আমরা কি জানি, গতিশক্তির সূত্র কি জানি, 1/2 mv² বা হাফ mv²। দেখো v² মানে কি, মানে এইখানে মেইনলি এইখানে স্কোয়ার আছে কোনটা, v², এবং গুলির ক্ষেত্রে কি হয়, বেগটা অনেক বেশি না, 400 কিলোমিটার 400 মিটার পার সেকেন্ড, 500 মিটার পার সেকেন্ড, এরকম অনেক বেশি বেগে থাকে না। এবং দেখো সেক্ষেত্রে বন্দুকটা কতটা বেগে আর পিছনে যায়, খুব কম বেগে পিছনে যায়, বাট গুলিটার ক্ষেত্রে কি অনেক বেশি বেগে পিছনে যায়, এবং সেইটাকে স্কোয়ার করা হয়, তার মানে এটার গতিশক্তিটা অনেক বেশি বেড়ে যায় না। সো কি হয়, গুলির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হয়, গুলিটার গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হয়, মানে এইটি হচ্ছে কি বলে বেস্ট পসিবল অ্যান্সার। সবসময় যেটা সঠিক হবে ব্যাপারটা এরকম না। এরপর কি দেওয়া আছে যে একটা রিক্সা এবং একটা সাইকেল সমান বেগে গতিশীল, রিক্সাকে থামাতে বেশি বল প্রয়োগ করা হয় কেন কেন এটা একেবারে সিম্পল, একেবারে অধ্যায় প্রথমে আমরা এই রিলেটেড প্রবলেম সলভ করছি। প্রবলেম কি, আমরা বেসিকটা পড়ছি যে সাইকেলের চেয়ে রিক্সার জড়তা বেশি, কারণ কি রিক্সার ভর বেশি, তার মানে ভর যদি বেশি থাকে অবভিয়াসলি জড়তা বেশি থাকবে, এটাও রাইট আনসার। তারপর সাইকেলের চেয়ে রিক্সার ভর বেশি থাকলে ভরবেগও বেশি থাকবে অবশ্যই। একটি রিক্সা এবং সাইকেল সমান বেগটা সমান আছে, বাট ভর বেশি কোনটার, ট্রাকের ভর বেশি একটা গাড়ির চেয়ে। তারপর হচ্ছে আমার বন্ধু তীর্থ, ওর ভর বেশি আমার চেয়ে, আচ্ছা যাই হোক যেটাই, তো সাইকেলের চেয়ে রিক্সার ভর বেশি, তার মানে এটা রাইট আনসার। এরপর কি বলছে, রিক্সার চেয়ে সাইকেলের ভরবেগ বেশি, এটা কি রাইট আনসার না, এইটা যদি রাইট হয় এটা কেমনে রাইট হয়, তার মানে 1 এবং 2 হচ্ছে রাইট আনসার, 1 এবং 2 কই আছে, ঘ নম্বরে আছে। আচ্ছা সবল নিউক্লিয় বলের পাল্লা কত, এগুলো সব মানে জ্ঞানমূলক প্রশ্ন মুখস্থ করা, আমারও ম্যাক্সিমাম সময় মুখস্থ থাকে না। এর সবল নিউক্লিয় বলের পাল্লা নামে 10⁻⁻15 মিটার, হ্যাঁ 10⁻⁻15 মিটার, এটা 10⁻⁻15 মিটার। পাল্লা মানে হচ্ছে রেঞ্জ, মানে কতটা দূরত্ব পর্যন্ত কাজ করে সেটাকে বলা হয় থাকে পাল্লা বা রেঞ্জ। তারপর হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক বল মধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ শক্তিশালী, 10⁻36 গুণ শক্তিশালী। হ্যাঁ বিদ্যুৎ চৌম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে এই গ্রাভিটেশনাল ফোর্সের চেয়ে 10⁻36 গুণ বেশি শক্তিশালী।
প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টা? এটা একেবারে মুখস্থ টুটস্থ সবার থাকার কথা, 4টা। প্রকৃতিতে 4টা মৌলিক বল আছে, একটা হচ্ছে মহাকর্ষ বল, আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আর একটা দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল। এরপর হচ্ছে সবলতার উপর ভিত্তি করে নিচের কোনটা সঠিক? সবলতার উপর ভিত্তি করে নিচের কোনটা সঠিক? এইগুলা দেখে মানে মাথা চুলকাবানা বেশিরভাগ সময়, তো জানি এটা দেখলেই মাথায় প্যারা হয়ে যায় যে কি এইগুলা কিভাবে করবো। সিম্পলি মনে রাখবা, সবচেয়ে দুর্বল বল কোনটা? সবচেয়ে দুর্বল বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল হচ্ছে কোনটা? মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল বল। সবচেয়ে শক্তিশালী কোনটা? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল। এবং এর মাঝখানে দুইটা আছে, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল আর একটা কি? সবল নিউক্লিয় বল। এখন চিন্তা করবা এইভাবে, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, তারপর কি? তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপর কি? তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো এই ক্ষেত্রে কোনটা? এই ক্ষেত্রে কোনটা অ্যান্সার হতে পারে? এইটা। কারণ কি? সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, তারপর শক্তিশালী কোনটা? দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপর হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল। এরপর বলছে সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে প্রযোজ্য। সবল নিউক্লিয় বল স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে প্রযোজ্য। এর পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার, না একটু আগে পড়ছে 10⁻⁻15 মিটার। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল, এটা রাইট আনসার, মানে এটা রং, এটা রাইট আনসার। তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল থেকে 10 গুণ বেশি শক্তিশালী, এটা মোস্ট প্রবাবলি রাইট আনসার। হ্যাঁ, এটাও রাইট আনসার। সো 2 এবং 3 হচ্ছে আমাদের রাইট আনসার। তারপর কি বলছে নিচে সবচেয়ে কোনটি দুর্বল বল? সবচেয়ে দুর্বল বল কোনটা? একেবারে না দেখি মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সবচেয়ে দুর্বল বল। তারপর বলছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি নির্গত হয় কোন বলের কারণে? তেজস্ক্রিয় রশ্মি থেকে বিটা ক্ষয়ের কারণ কোন বল? বিটা ক্ষয়ের কারণ কোন বল? এটা আমরা পড়ানোর সময় বলছিলাম, বিটা ক্ষয়ের কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। তারপর হচ্ছে সূর্য থেকে আলো এবং তাপ তৈরি হয় কোন বল দিয়ে? সূর্য থেকে আলো এবং তাপ তৈরির ক্ষেত্রে সহায়তা করে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল। এরপর হচ্ছে কোন বলে? লব্ধির শূন্য, সাম্য বল। সাম্য বল মানে কি? আমরা কি পড়ছিলাম যে যে কোনো একটা বস্তুর উপর অনেকগুলো বল যদি কাজ করে, বিভিন্ন দিক দিয়ে, এবং তাদের লব্ধি যদি শূন্য হয় তখন সেটাকে বলা হয় থাকে সাম্য বল। মানে বস্তুটা সাম্য অবস্থায় আছে। বস্তুটা সাম্য অবস্থায় আছে। তারপর হচ্ছে বলের ক্ষেত্রে লেখছে কেন ভাই? বলের ক্ষেত্রে মহাকর্ষ বল তড়িৎচুম্বক বলের তুলনায় অনেক দুর্বল। মহাকর্ষ বল তড়িৎচুম্বক বলের তুলনায় অনেক দুর্বল। মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা দুর্বল। হ্যাঁ, মহাকর্ষ বল সবার চেয়ে দুর্বল, এটা মানে দেখা লাগে না। তড়িৎচুম্বকীয় বল সবল নিউক্লিয় বল অপেক্ষা শক্তিশালী, না এটা রাইট আনসার না। সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তার মানে 1 এবং 2 হচ্ছে রাইট আনসার। তারপর হচ্ছে নীরব মেঝের উপর দিয়ে একটি খেলনা গাড়ি টেনে নেওয়ার সময় একটা টান বল প্রয়োগ করলো, প্রয়োগকৃত বলটা কোনটা? টান বল কোন ধরনের বল? এটা কাইন্ড অফ স্পর্শ বল, এটা একটা স্পর্শ বল। তারপর হচ্ছে একটি ড্রাম সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে নিচের কোনটি ঘটবে? একটা ড্রাম হচ্ছে এরকম সুষম ঢালু রাস্তা দিয়ে একটা ড্রাম যদি এরকম গড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কি হবে? বল ক্রমাগত হ্রাস পেতে থাকবে না, বল কোনো হ্রাস বৃদ্ধি কিছুই ঘটবে না, বল সেমই থাকবে, বল হ্রাস বৃদ্ধি হবে না। ত্বরণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ত্বরণ কি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে? এটার উপর একটা বলই ত্বরণই কাজ করবে, কোনটা? গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, জি। হ্যাঁ, এটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে, উপাংশে বিভক্ত হয়ে যাবে। উপাংশের কনসেপ্ট আমরা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা ওই অধ্যায় পড়বো, এখন না পড়ি। তো উপাংশে বিভক্ত হয়ে যাবে, বাট ত্বরণ কোনটা কাজ করবে? শুধুমাত্র একটা ত্বরণই কাজ করবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে যেটা কাজ করে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, এইটাই কাজ করবে। বাট ত্বরণ কি বৃদ্ধি পাবে? না, এটাও রং অ্যান্সার। তারপর কোনো প্রকার ঘর্ষণ বল থাকবে না। এখানে ঘর্ষণ বল থাকবে না কে বলছে? অবভিয়াসলি ঘর্ষণ বল থাকবে। এখানে কোন ঘর্ষণ বল কাজ করবে বলতো? আবর্ত ঘর্ষণ বল কাজ করবে। তারপর হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার একই থাকবে। হ্যাঁ, ভরবেগের পরিবর্তনের হার একই থাকবে। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে? বল বা ফোর্স বলা হয়ে থাকে। তো ফোর্স বা বল যদি একই থাকে তার মানে ভরবেগের পরিবর্তনের হার একই থাকবে। সো সেম। এই ত্বরণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, এটা লেখছি। আচ্ছা, এরপর হচ্ছে ভরবেগের মাত্রা কোনটি? এইটা হচ্ছে রাইট আনসার। ভরবেগের পরিবর্তনের হার একই থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে বেগ বৃদ্ধি পাবে, ত্বরণ বৃদ্ধি পাবে না। বেগ বৃদ্ধি পাবে বাট ত্বরণ বৃদ্ধি পাবে না, ত্বরণ কিন্তু সেম থাকবে। এরপর হচ্ছে ভরবেগের মাত্রা কোনটি? ভরবেগের মাত্রা কি? এটা একটু আমরা নির্ণয় করি, চলো। এটা হচ্ছে গতি অধ্যায়ের প্রশ্ন। ভর এম ইন্টু বেগ ভি, তাহলে এম ইন্টু ভি। এখন এটাকে যদি একটু ভাগ করি তাহলে এম, ভি মানে কি? এস ডিভাইডেড বাই টি। এখন হচ্ছে মাত্রাগুলো যদি বসাই, এম এর মাত্রা হচ্ছে এম, এস এর মাত্রা কি? এস মানে হচ্ছে লেন্থ, এস এর মাত্রা হচ্ছে এল ডিভাইডেড বাই টি, সময়ের মাত্রা কি? টি। তাহলে এম এল, তারপর হচ্ছে নিচে কোনটা আছে? টি। তার মানে উপরে হচ্ছে এম ইন্টু এল, নিচে হচ্ছে টি, তার মানে টি ইনভার্স 1। তাহলে এম এল টি ইনভার্স 1।
ml t ইনভার্স 1, ওই ml t ইনভার্স 1 এটা। এরপর হচ্ছে 1500 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে। এখন বলছে 1500 কেজি ভরের একটা গাড়ি, এটার বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। দেখো এমসিকিউতে এই ধরনের প্রবলেমগুলো একটু বেশি থাকে, যে এই যে কি বলে মিটার পার সেকেন্ডের বদলে কিলোমিটার পার আওয়ার দেয়, বাট এইটা যেহেতু কেজিতে আছে, এসআই এককে আছে, অবভিয়াসলি এটা আমাদের এসআই এককে কনভার্ট করতে হবে। তো কিভাবে কনভার্ট করবো, 72 ইন্টু কত, ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 60, ডিভাইডেড বাই 60 ইন্টু 60 ইন্টু 60 না, 60 ইন্টু 60, তাহলে কত দাঁড়ায়, 0 কাটলাম, 0 কাটলাম, কত 36, এখানে থাকলো হচ্ছে 36, তারা একটু মুছে দিই, 36 থাকে, 30 এই কে হলো, ঠিক আছে 36, তাহলে 36 কয়বার যে কাটা যায়, দুইবার কাটা যায়, 2 ইন্টু 10 মানে হচ্ছে 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। আর এইটা কত, এইটা হচ্ছে 1500, তাহলে ভরবেগ কত, ভরবেগ হচ্ছে এইটা ইন্টু ওইটা, তাহলে কত ভরবেগ, m ইন্টু ভি, m কত 1500 ইন্টু 2000, এই না 220, সরি 2000 কেন কি লিখতেছে আমি নিজেও জানি। 1500 ইন্টু 2000, 1500 ইন্টু 2000 করলে কত হয়, 3 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড, কেজি পার মিটার পার সেকেন্ড, মেবি এইটাই হচ্ছে রাইট আনসার। আমি দেখছিলাম এটা আমার মনে আছে, দেখছি এইটা, ইয়েস এইটাই রাইট আনসার। তোমাদের তো ক্যালকুলেটর নিতে দেবে, সো চাইলে করতে পারো। বলের ঘাতক কি ভাই, বলের ঘাতকের একক, বলের ঘাতের একক, বলের ঘাতকের একক কি ভাই, বলের ঘাত কি, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় থাকে বলের ঘাত। তাহলে বল ইন্টু বলের ক্রিয়াকাল ইন্টু সময়, এইটার একক কি, বলের ঘাতের একক। তো বলের একক কি, এফ ইজ ইকুয়াল টু কত, এফ এর একক কি নিউটন। সো নিউটনকে কিভাবে প্রকাশ করতে পারি, এফ মানে হচ্ছে কি এম এ ইন্টু টি, তাহলে এম এর একক হচ্ছে কেজি, আর এর একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু কত, ইনটু হচ্ছে টি এর একক কি সেকেন্ড। সো সেকেন্ড, এই যে দেখো এইটা হচ্ছে একটা ইনভার্স আছে আর একটা হচ্ছে 1 আছে, তো ওভারঅল মিলেমিশে কি হয়ে যাবে, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, ক নম্বর হচ্ছে আমাদের রাইট আনসার। আই হোপ এই পর্যন্ত বুঝছো। দাঁড়াও আমি একটু পানির ব্রেক নিই, তারপর আসতেছি। আচ্ছা চলো এরপরে কি আছে দেখি। ঘাতক বলের পর 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত। ভরবেগের পরিবর্তনটা হিসাব করতে বলতে সিম্পল ম্যাথ, আমরা খুব সহজে এটা করে ফেলতে পারি। সরি 20 মিটার পার সেকেন্ড বেগে একটা টেনিস বল ধরো এইভাবে আসছে, এটার ভর হচ্ছে 50 গ্রাম, এটি হচ্ছে দেয়ালে ধাক্কা খেয়ে একই দিকে মানে একই বলে হচ্ছে ফিরে আসে, ভরবেগের পরিবর্তন কত, তার মানে এটা ফিরে আসছে কত, আবার 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে, ভর হচ্ছে 50 গ্রাম। 50 গ্রাম কত, 50 গ্রাম মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 1000, তাহলে 0.05 কেজি না, হ্যাঁ 50 ডিভাইডেড বাই 1000, 0.05 কেজি, হ্যাঁ 0.05 কেজি ভর। লেখার জায়গায় তো নেই, কোথায় লিখবো ভাই। ওকে, তো ভরবেগের পরিবর্তনটা কোনটা, ভরবেগের পরিবর্তন আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ বা শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এইরকমই হিসাব করতে পারি তাই না, ভরবেগের পরিবর্তন। সো ভরবেগের পরিবর্তনটা যদি হিসাব করতে চাই তাহলে ভরবেগের পরিবর্তন কি, একটা থেকে আরেকটা বিয়োগ করব তাই না, তো এরকম লিখতে পারি আদি অবস্থায়, এই অবস্থায় এটাকে ধরতে পারি m1 আর এইটাকে ধরলাম u1 প্লাস, মানে সরি ভরবেগের পরিবর্তন হিসাব করছে তো মাইনাস হবে, ভরবেগের পরিবর্তন হিসাব করতে বলছে তাই সব মুছে দিলাম ধরো। আচ্ছা ঠিক আছে লিখি m1 u1 মাইনাস m2 u2, দুই ক্ষেত্রে m তো সেম তাই না, দুই ক্ষেত্রে m তো সেম, m সেম, তাহলে m1 u2 এইভাবে লিখতে পারি m1 u2। এখন পরিবর্তনটা হিসাব করতে বলছে, যাওয়ার সময় কত ছিল বেগ, যাওয়ার সময় বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার পার সেকেন্ড, আর ভর কত, ভর হচ্ছে একই তো 50 গ্রাম মানে 0.05 ইউ কত, ইউ হচ্ছে 20 মাইনাস আসার সময় কি হয়েছে, আসার সময় ভরটা কত ছিল, আসার সময় ভর চেঞ্জ হয়েছে হয় না, তার মানে 0.05 ইন্টু ইউটা যাওয়ার সময়, মানে যাওয়ার সময় কোন দিকে গেছে, এইদিকে গেছে পজিটিভ দিকে,
আসার সময় এদিকে আসছে, মানে ওইটার উল্টো দিকে আসছে, মানে নেগেটিভ দিকে আসছে, তার মানে এখানে একটা মাইনাস দিয়ে দেবো, মাইনাস কত 20, -20। তো গুণ ভাগ যা করলে কি হয়, 0.05 0.05 ইন্টু 20, 0.05 ইন্টু 20, তাহলে কত, 2 কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এটি অ্যান্সার, হ্যাঁ এটি অ্যান্সার। ওকে, এরপরের ম্যাথ হচ্ছে 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 1500 নিউটন বল যদি এত সময় ব্যাপী প্রয়োগ করে, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে সেটা বলছে, ভরবেগের পরিবর্তন হিসাব করতে বলছে। তা আমরা কি জানি, এফ মানে হচ্ছে কি, এফ বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এটা তো বেসিক ক্লাসে আমরা শিখে আসছি, তাই না, সময়। তাহলে এখানে দেওয়া আছে এফ, দেওয়া আছে এখানে এফ দেওয়া আছে, এফ কত 1500, এফ দেওয়া আছে 1500। ডেল পি মানে ভরবেগের পরিবর্তনটা বের করতে বলছে, মানে ডেল পি আমরা বের করব, ডিভাইডেড বাই কি, সময় কত দেওয়া আছে, সময় আছে 0.15, তার মানে ভরবেগের পরিবর্তনটা কত হবে, 1500 গুণ 0.15, 1500 ইন্টু 0.15 কত, 225, এই যে 225 কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার ভরবেগের পরিবর্তন এটা। এরপর হচ্ছে একটা বন্দুক দিয়ে যদি গুলি ছোড়া হয়, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হবে। হ্যাঁ, গুলির বেগটা অনেক বেশি হবে, পশ্চাৎ বেগটা অনেক কম হবে, এটা তো জানি, এটা আগে থেকে বলে আসছি। তারপর বন্দুক সামনের দিকে ধাক্কা দেবে না, বন্দুক হচ্ছে পিছনের দিকে ধাক্কা দিবে, এই জন্য তো আমরা এটাকে পশ্চাৎ বেগ বলি। তারপর হচ্ছে গুলি এবং বন্দুকের ভরবেগ সমান এবং বিপরীতমুখী হবে। হ্যাঁ, ভরবেগ সমান হবে, গুলি এবং বন্দুকের ভরবেগ সমান হবে, কারণ কি আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে জানি। তো আদি ভরবেগ যেহেতু 0, শেষ ভরবেগও 0, তার মানে m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। তার মানে এই দুইটা যদি 0 হয়, তাহলে ওই পাশে যদি পাঠাই দিই কি হয়, m1 v1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 v2, তার মানে একটা আরেকটা সমান এবং বিপরীতমুখী হবে, সিম্পল। তার মানে 1 এবং 3 হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক দিয়ে বলছে বস্তুদ্বয়ের মিলিত বেগের মান কত। এই বস্তুদ্বয়ের মিলিত মানে এটা সংঘর্ষের পর মোস্ট প্রবাবলি একত্রে মিলিত হয়ে যাবে, এরকম কি কিছু বলা আছে? তার উদ্দীপকটা তো এখানে উঠায় নাই। আচ্ছা, এরকম আর কিছুই দেওয়া নাই, জাস্ট বলছে যে বস্তুদ্বয়ের মিলিত বেগের মান কত হবে, বস্তুদ্বয়ের মিলিত বেগের মান কত হবে। তো আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে ইজিলি এগুলো সলভ করতে পারি। সংঘর্ষ দেখলেই ভরবেগের সংরক্ষণ সূত্র বসাই দেওয়া, কি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে m1 হচ্ছে ধরি 4 কেজি, তাহলে u1 কত, u হচ্ছে 12 প্লাস m2 কত, m2 হচ্ছে 6 কেজি, u2 কত, u2 4, বাট এটা কোন দিকে, বিপরীত দিকে, এটা কোন দিকে, বিপরীত দিকে, তার মানে হচ্ছে -4 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু কি বলছে, মিলিত বস্তুদের মিলিত বেগ, মানে বস্তুদের মিলিত বেগের মান কত। তার মানে বুঝেছে সংঘর্ষের পর বস্তুদের একসাথে মিলিত হয়ে যাবে, মানে বস্তুদের একত্রে মিলিত হয়ে যাবে। তো একত্রে যদি মিলিত হয়ে যায়, তার মানে কি v1 এবং v2 কি আলাদা হবে? আলাদা হবে না, কারণ কি তখন আমরা কি হিসাব করছিলাম যে দুইটা বস্তু ধাক্কা লাগার পর দুইটা বস্তু আলাদা আলাদা ভাবে চলতে থাকবে, তখন হচ্ছে এই প্রথম বস্তুটার বেগ শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুটার শেষ বেগ, বাট দুইটা যদি একসাথে মিলিত হয়ে যায় তখন কি v1 এবং v2 সেম হয়ে যাবে না। তার মানে এখানে v1 v2 এর জায়গায় শুধুমাত্র v লিখতে পারি, মানে দুইটা সেম। তাহলে v যদি কমন নিই তাহলে কি দেখা যায়, m1 প্লাস m2 এরকম লেখা যায় না। তো আমরা এখানে যেহেতু জায়গার সমস্যা, তো আমরা হচ্ছে পুরোপুরি আচ্ছা করি, তারপর করি, নিচে লিখি, ঠিক আছে, এর নিচে লিখি। তাহলে 4 ইন্টু 12, তাহলে 12 ইন্টু 4, এই আমি নামতে পারি না, 12 ইন্টু 4 কত, 48 মাইনাস কত 24 ইজ ইকুয়াল টু কত, ভিটাই আমাদের বের করতে বলছে, যে বস্তুর মিলিত বেগের মান ভিটাই আমরা বের করব। m1 প্লাস m2 কত, 6 হচ্ছে 10, 6 10, তাহলে v ইন্টু 10টাকে এই পাশে যদি পাঠাই দিই তাহলে ভিটা বের হয়ে যাবে। তাহলে 48 মাইনাস 24 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 10, হ্যাঁ 2.4 আছে, 2 মিটার পার সেকেন্ড, এই যে 2.4 মিটার পার সেকেন্ড। আশা করি এটা বুঝছো। এরপর হচ্ছে মিলিত হওয়ার পর বস্তুটা কোন দিকে যাবে, 2.4 আমাদের এখানে ভ্যালুটা কি আসছে, পজিটিভ ভ্যালু আসছে না। তার মানে আমরা সামনের দিকটাকে পজিটিভ ধরে নিছি, মানে 12টাকে প্লাস ধরছিলাম এবং 4টাকে হচ্ছে মাইনাস ধরছিলাম, এই দিকটাকে প্লাস ধরছি, এই দিকটাকে মাইনাস ধরছি, এবং আমাদের যে ভি এর ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা 2.4 এটা প্লাস আসছে, তার মানে আমরা যেই দিককে প্লাস ধরছি ওই দিকেই যাবে। তার মানে বস্তুতে মিলিত হওয়ার পর বস্তুটা কোন দিকে যাবে, এ বস্তু যেদিকে যাচ্ছিল ওই দিকে যাবে, সিম্পল অ্যান্সার এটা। তারপর হচ্ছে একটা বস্তুর উপর 100 নিউটন বল কত সময় ব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হবে এত
এইটা হবে, ভরবেগের পরিবর্তন এত হবে। এটা ওই ম্যাথের মতো সিম্পলি আমরা কি জানি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমান বা সমানুপাতিক, মানে বল ইজ ইকুয়াল টু কত, ভরবেগের পরিবর্তনের হার ডেল পি ডিভাইডেড বাই ডেল টি বা টি শুধুমাত্র। তো কি বলছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে কত, 100 নিউটন, তাহলে এফ এর জায়গায় 100 বসাই, ইজ ইকুয়াল টু কত, ভরবেগের পরিবর্তন কত হবে, ডেল পি ওইটাও দেওয়া আছে 10। কি বলছে, কত সময় ধরে ক্রিয়া করলে, তার মানে টিটা বের করতে বলছে। তো টিটাকে যদি উপরে পাঠাই দিই আর 100টাকে নিচে নামাই দিই, তাহলে কি হয়, 10 ডিভাইডেড বাই 100 কত, 0.1 সেকেন্ড ধরে, 0.1 সেকেন্ড ধরে। সিম্পল ম্যাথ এগুলো, একেবারে সিম্পল। তারপর কি বলছে, 10 গ্রাম ভরের একটা বুলেট 3000 মিটার পার সেকেন্ড বেগে 6 কেজি ভরের একটা বন্দুক থেকে ছোড়া হয় এবং একটি কাঠের তক্তার ভেতর 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়। বলছে বন্দুকের পশ্চাৎবেগ কত, বন্দুকের পশ্চাৎবেগ কিভাবে নির্ণয় করতে পারি, বন্দুকটা যখন প্রথমে স্থির ছিল তখন গুলির বেগ কি ছিল, 0, বন্দুকের বেগ 0 ছিল, তার মানে আদি ভরবেগ 0, তার মানে শেষ ভরবেগও 0 হবে, তার মানে শেষ ভরবেগ m1 v1 প্লাস m2 v2 এই দুইটাও 0 হবে, ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে m1, এটাকে বন্দুকের ভর ধরি, বন্দুকের ভর কত, 6 কেজি, বন্দুকের ভর কত, 6 কেজি। বন্দুকের বেগ, শেষ বেগ বা পশ্চাৎ বেগ, এটা আমরা জানি না, এটা v1টাকে আমরা বের করব, প্লাস m2 গুলিটার ভর কত, 10 ডিভাইডেড বাই 100 বা 0.1000, 0.01 না, 10 ডিভাইডেড বাই 1000, হ্যাঁ 0.01, তো 0.01 ইনটু v2 কত, v2 হচ্ছে 3000, মানে গুলির বেগ 3000 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন এই জায়গা থেকে যদি এইটাকে এই পাশে পাঠাই দিই, তাহলে হচ্ছে মাইনাস হয়ে যায়, ডিভাইডেড বাই 6, তাহলে ওভারঅল v1 ইজ ইকুয়াল টু কত। এমসিকিউতে একটু শর্টকাট মারা শিখবা, আমি শর্টকাটে খুবই খারাপ, বাট তারপর যতটুকু পারছি দেখাই দিচ্ছি। তো ওই পাশে যদি এটাকে পাঠাই দিই কত দাঁড়ায়, মাইনাস 0.01 ইন্টু 3000 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 6, তাহলে 0.01 ইন্টু 3000 ডিভাইডেড বাই 6 কত, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ বলে দিছে, পশ্চাৎ বেগ যদি বলে দিত বন্দুকের বেগ, তখন যদি এখানে মাইনাস থাকতো আমরা মাইনাস ভ্যালুটা নিতাম, 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এর পরের ম্যাথটা হচ্ছে 4.5 সেন্টিমিটার সরানোর জন্য প্রয়োজনীয় সময়, মানে 4.5 সেন্টিমিটার যে প্রবেশ করে থেমে গেছে এর জন্য প্রয়োজনীয় সময়। তো এটা যদি একটু আঁকার চেষ্টা করি আমরা, ধরো একটা কাঠের তক্তা একটু পুরো করে আঁকলাম, এখানে যদি বুলেটটা প্রবেশ করে, তো বুলেটটা প্রবেশ করার সময় কোন বেগ নিয়ে প্রবেশ করবে, 3000 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে প্রবেশ করবে না, তার মানে আদি বেগ, এই ক্ষেত্রে এই ম্যাথগুলো করার সময় আদি বেগ কোনটা, বুলেট যেই বেগে প্রবেশ করবে ওইটা, মানে বুলেটের বেগটা। তারপর কি করলো, 4.5 সেন্টিমিটার, ধরো এতটুকু প্রবেশ করে, 4.5 সেন্টিমিটার প্রবেশ করে ও থেমে গেছে, তার মানে এই ক্ষেত্রে শেষ বেগ কত, v is equal to 0, এবং এক্ষেত্রে কতটা সময় লাগছে সেটা আমাদের বের করতে বলছে। তো এখন আমাদের কি বের করতে হবে, সময়টা বের করতে হবে। সময়টা কি দ্বারা বের করতে পারি, v is equal to u plus at, এই যে v is equal to u plus at, এই সূত্র দ্বারা আমরা বের করতে পারি। এখন দেখো v শেষ বেগ 0, এটা আমরা জানি তাই না, আদি বেগ 3000 জানি, এ জানি না, টি জানি না, দুইটা জানি না, দুইটা আননোন, আমরা দুইটা জানি না, তার মানে এই সমীকরণ দিয়ে করতে পারবো না, আমাদের আগে অন্য একটা ইউজ করতে হবে, কোনটা, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রটা ইউজ করতে হবে। তো ভি স্কয়ার শেষ বেগ কত, 0, ইউ স্কয়ার কত, ইউ স্কয়ার মানে হচ্ছে 3000 স্কয়ার প্লাস 2 ইনটু এটা আমরা জানি না, বের করব, এস কত, এস হচ্ছে 4.5 সেন্টিমিটার বা 4.5 ডিভাইডেড বাই 100, 4.5 ডিভাইডেড বাই 100 এইটা। তো এখন যদি সবগুলোকে ওই পাশে পাঠাই দিই, শুধুমাত্র এটা রাখি, তাহলে আমাদের এটা মোস্ট প্রবাবলি বের হয় কত, 3000 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 4.5 ডিভাইডেড বাই 100 কত, কত 10 ইনটু 10 টু দি পাওয়ার 7 বা 100 ইনটু 10 টু দি পাওয়ার 6 এরকম কিছু একটা বের হয়। এটা আমরা ক্যালকুলেটরে এইভাবে রেখে দেব, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে হবে, ক্যালকুলেটর এইভাবে রেখে দেব, 100 ইনটু 10 টু দি পাওয়ার 6 যেটাই আসুক না কেন, এটা তো আমাদের করতে হবে না, লিখতে হবে না। তো এখন যদি এই সূত্রটায় এটার ভ্যালু বসাই, বাকিগুলো বসে শুধুমাত্র টিটা বাকি থেকে, টিটা চলে আসবে, তাহলে ভি কত, ভি শেষ বেগ 0, কিউ আদি বেগ কত, 3000 প্লাস হচ্ছে এ কত, এ হচ্ছে যেটা ক্যালকুলেটরে আছে 100 ইনটু 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 ইনটু টি কত, টিটাই আমরা বের করব কত সময় লাগছে। সো 3000টাকে যদি ওই পাশে পাঠাই দিই কি হবে, 3000 ভাগ এই সব এটা, 3000 ভাগ এ, তার মানে 3000 ডিভাইডেড বাই অ্যান্সার যদি দিই, তাহলে আমাদের বের হয়ে যাবে 0.00003 বা 0.000, মানে 0. এর পর হচ্ছে 4টা 0, তারপর হচ্ছে 3, তার মানে এটাকে যদি 3 পর্যন্ত আনতে যাই কত হবে, 3 ইনটু 10 টু দি পাওয়ার -5 এই পর্যন্ত আসবে, মানে ভ্যালুটা হচ্ছে
0.0003, 0.0003। তো এই ভ্যালুটাকে যদি এই দিকে নিয়ে যেতে চাই, এদিকে নিয়ে যেতে কয় ঘর নেওয়া লাগবে? এখানে এই এক ঘর আছে, তারপর যদি অন্য ঘর নিই 1 2 3 4, মানে কয় ঘর নেব? এক এইখানে আছে, এই জায়গা সরি আরো একটা শূন্য, 4টা শূন্য, তার মানে 1 1 2 3 4, মানে 4টা ঘর নিয়ে গেছেন। দাঁড়াও আমি এখানে বোঝা যাচ্ছে না ঠিকভাবে, এইভাবে লিখি 0.1 2 3 4, 4টা, তারপর হচ্ছে 3। তাহলে কয় ঘর আমি নিয়ে যাচ্ছি, কয় ঘর ওই পাশে নিয়ে যাচ্ছি? 3 লিখতে হলে মানে এইরকম ফর্মে নিতে হলে কয় ঘর নিয়ে যাচ্ছি? 1 2 3 4 5, 5 ঘর নিয়ে যাচ্ছি। তারপর কি ইন্টু 10 টু দি পাওয়ার 3, ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার কয় ঘর আনছি? 5 ঘর, মানে 10 টু দি পাওয়ার 5 মাইনাস 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5। আশা করি এটা বুঝছো, আর বুঝাই দেওয়ার দরকার নেই এটা। তার মানে এটা আমাদের অ্যান্সার। ভরবেগের সংরক্ষণের উদাহরণ কোনটা? বন্দুকের পশ্চাতের গতি, এটা ভরবেগের সংরক্ষণের উদাহরণ। তারপর চলন্ত বাসে হঠাৎ ব্রেক করা, এটাও ভরবেগ সংরক্ষণের উদাহরণ, মানে সবকটি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে এগুলো। তারপর হচ্ছে রকেট চালানো, সবগুলোই সঠিক। তারপর হচ্ছে 1 কেজি ভরের একটা বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটা গুলি ছোড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগে যায়, পিছন দিকে যায়। গুলিটার শেষ বেগ কত? মানে গুলিটার বেগ কত? এইটাও সিম্পল, জাস্ট আমরা ওই যে সূত্রটা জানি, m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে m1, এটা ধরি গুলির ভর, কত? গুলির ভর হচ্ছে 1 কেজি, এবং গুলিটার বেগ কত? গুলিটার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এটা কোন দিকে যাবে? পিছনের দিকে, তার মানে -2 প্লাস m2 কত? m2 হচ্ছে 5 গ্রাম, মানে 5 ডিভাইডেড বাই 1000, 5 ডিভাইডেড বাই 1000 ইনটু v2 কত? v2 আমরা জানি না, v2টাই আমরা হচ্ছে বের করব। তো v2টা এক পাশে থাকবে, বাকিগুলো অন্য পাশে চলে যাবে, ইজ ইকুয়াল টু 0। তো v2টাকে যদি এক পাশে থাকে, বাকিগুলো যদি অন্য পাশে চলে যায়, কত হয়? এই পাশে যদি 2টা চলে যায়, মানে 2টা যদি অন্য সাইডে চলে যায়, তাহলে কত দাঁড়ায়? v2 ইজ ইকুয়াল টু কত? v2 ইজ ইকুয়াল টু কত? উপরে থাকে 2, 2 ইনটু 1000, 2 ইনটু 1000 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 5, 2 ইনটু 1000 ডিভাইডেড বাই 5, তাহলে 2 ইনটু 1000 ডিভাইডেড বাই 5 কত? 400 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 400 মিটার পার সেকেন্ড বেগে যাবে। আচ্ছা, রেকর্ড কি চলতেছে? হ্যাঁ, রেকর্ড চলতেছে। আচ্ছা, এরপরে কি? 100 কেজি ও হচ্ছে 200 কেজি ভর দুইটা বস্তু এত বেগে পরস্পরের বিপরীত দিকে আসার সময় একে অপরের সাথে ধাক্কা দিল। ধাক্কার সময় বস্তু একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে? মানে ধাক্কা দেওয়ার পর একত্রে মিলিত হয়ে গেছে, তাহলে বস্তু কত বেগে চলবে? এইটাও আগের ম্যাথের মতো কি করব? m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু কত? m1 v1 প্লাস m2 v2। সেক্ষেত্রে কি হবে? বস্তু দুটো যেহেতু মিলিত হয় একত্রে চলবে, তার মানে v1 এবং v2 সেম, v1 এবং v2 সেম। তো v1 এবং v2 এর বদলে আমরা কি লিখতে পারি? v1 এবং v2 এর বদলে কি লিখতে পারি? শুধুমাত্র v লিখতে পারি। তো এই জায়গা থেকে আমরা v-টাকে যদি কমন নিতে পারি, v-টাকে কমন নিলে কি হয়? m1 প্লাস m2 হয়, m1 প্লাস m2। তো v-টাকে যদি কমন নিই, m1 প্লাস m2 হয় এরকম। তাহলে v-টাকে যদি কমন নিয়ে দিলাম, m1 প্লাস m2 ইনটু v, এরকম লেখা যায়। তাহলে আদি অবস্থায় কি ছিল? 100 কেজি ভরের একটা বস্তু, এটাকে m1 ধরলাম, এটা কত বেগে যাচ্ছিল? 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। প্লাস হচ্ছে m2 ধরলাম হচ্ছে 200 কেজিটাকে, 200 কেজিটাকে u2 কত? 10 মিটার পার সেকেন্ড। বাট কি বলছে? দুইটা বিপরীত দিক থেকে আসতেছিল, তার মানে একটাটাকে আমরা মাইনাস দিয়ে দেব, -10 ইনটু v। v আমরা বের করব m1 প্লাস m2, m1 প্লাস m2 200 যোগ 100 ইজ ইকুয়াল টু 300। একসাথে লিখে দিই 300টাকে একসাথে লিখে দিই। এখন 300টাকে যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে আমাদের v এর ভ্যালুটা বের হয়ে যাবে, ডিভাইডেড বাই এইটা যত হয় ডিভাইডেড বাই 300 করে, তাহলে ভ্যালুটা বের হয়ে যাবে। তো ভ্যালু তো কত দাঁড়ায়? 100 ইনটু 20 প্লাস কত? 100 ইনটু 20 দাঁড়াও, 100 ইনটু 20, তাহলে 2000 প্লাস, না 2000 মাইনাস হবে, এখানে একটা মাইনাস আছে না, মাইনাস 2000 মাইনাস 200 গুণ 10 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 300। 0 আসো কেন স্যার? ইয়েস 0, হ্যাঁ ঠিক আছে, 0 মিটার পার সেকেন্ড। মানে একসাথে মিলিত হওয়ার পর, ধাক্কা দেওয়ার পর একসাথে মিলিত হয়, এর আর কোনো দিকে যাবে না, স্থির হয়ে যাবে বস্তু দুটি। আচ্ছা, এরপরে কি বলছে? যে 10 গ্রাম ভরের একটা বুলেটকে 500 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে ছোড়া হলো। এটি 5 সেন্টিমিটার পুরুত্বের একটি কাঠের তক্তা ভেদ করে থেমে গেল। বলছে বলের মান কত? বলের মান বলতে কোনটা বুঝাইছে? দেখো একটু আগে যেটা বলছিলাম, যে একটা বুলেট নিক্ষেপ করা হয়েছে বা বুলেট ছোড়া হয়েছে, যে কোনো একটা বেগে আসার ফলে কি হয়েছে? কিছু একটা দূরত্ব অতিক্রম করে থেমে গেছে। কাঠের তক্তা হোক বা যাই হোক, মাটি হোক যাই হোক, বা মানুষের দেহ হোক যাই হোক,
কত 5 সেন্টিমিটার, পুরোটা হচ্ছে 5 সেন্টিমিটার। এটাকে ধরা হয়েছে একটা কাঠের তক্তা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার অতিক্রম করে থেমে গেছে, মানে ভেদ করে থেমে গেছে, 5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে এটার আদি বেগ কত, আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু কত 500, শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 0। এখন যাওয়ার সময় কি হয়েছে, আস্তে আস্তে বেগটা থেমে 0 হয়ে গেছে। তার মানে কি এখানে একটা মন্দন ঘটছে, তার মানে এখানে একটা ঘর্ষণ বল বা বাধা দানকারী বল প্রয়োগ করা হয়েছে। এই বলটার মানটাই নির্ণয় করতে বলছে, বলের মান নির্ণয় করতে বলছে। তো বলের মান কিভাবে নির্ণয় করতে পারি, এফ ইজ ইকুয়াল টু কত এম এ, এম ভরটা জানি, বুলেটের ভর কত 10 গ্রাম, এটা জানি। এটা জানি না, এটাই আমরা বের করব। তো এটা কিভাবে বের করতে পারি, আমরা সিম্পলি বের করতে পারি। এটা কিভাবে করতে পারি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এইভাবে বের করতে পারি। আর একটা সূত্র আছে কি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আমরা হচ্ছে যেহেতু টি সময়টা যে এখানে দেওয়া নাই শুধুমাত্র, তাহলে আমরা এইটা ইউজ করব। তো এইটাকে যদি ইউজ করি তাহলে কি দাঁড়ায়, ভাই আমার ও জায়গায় রাখে নাই কোনো ম্যাথ করার জন্য, আমি কোথায় লিখবো জায়গায় পাইতেছি না। তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি স্কয়ার কত 0, ইউ স্কয়ার কত, ইউ আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 500, 500 স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু s কত, s হচ্ছে 5 সেন্টিমিটার, মানে 5 ডিভাইডেড বাই 100, 5 ডিভাইডেড বাই 100। তাহলে কত দাঁড়ায়, এ কত বের হয়, এ অবভিয়াসলি একটা মাইনাস বের হবে, 500 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 5 100 কত, এই বিশাল একটা ভ্যালু 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 6, 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 6, এইটা হচ্ছে এর ভ্যালু দাঁড়ায়। তাহলে এইটা ইনটু কত হবে, ইনটু ভরটা কত 10 গ্রাম, মানে 10 ডিভাইডেড বাই 1000, অ্যানসার ইনটু 10 ডিভাইডেড বাই 1000 কত দাঁড়ায় 2500 2500 নিউটন, 2500 নিউটন। এটাকে কি লেখা যায়, 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 4। মাইনাস কেন লেখা হয়েছে, বাধা দানকারী বল, কারণ এখানে দেখো এইখানে যেটা ভ্যালুটা বের হয়েছিল এটার আগে একটা মাইনাস ছিল, এখানে যদি ভ্যালুটা বসাও মাইনাসে থাকবে। এখানে যদি বল দিত বাধা দানকারী বলের মান, তখন কিন্তু আমরা 2.5টা বসাইতাম না, তখন কিন্তু আমরা 2. মানে মাইনাসের এইটা বসাইতাম না, মাইনাস বাদে যে ভ্যালুগুলো আছে এটা আমরা বসাই দিতাম। ওকে, এরপর হচ্ছে 5 সেন্টিমিটার পুরো তক্তা ভেদ করতে বুলেটের কত সময় লাগবে, সময়টা নির্ণয় করতে বলছে, একটু আগে আমরা হচ্ছে যে ত্বরণটা বের করছিলাম, ত্বরণটা আমাদের কাজে লাগবে, আমরা মুছে ফেলছি, ত্বরণটা আমাদের এখানে কাজে লাগবে। ত্বরণটা লিখে দিবা এই টাইপের ম্যাথ থাকলে, কোশ্চেনের আশেপাশে কোথাও জায়গা পেলে, মানে জায়গা যদি থাকে লিখে রাখবা, 2 ইনটু 5 ডিভাইডেড বাই 100, কত 2.5 ইনটু 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 6। তাহলে এ কত 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 6, এক্ষেত্রে এ কত 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 6, 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 6, 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বলছে 5 সেন্টিমিটার পুরুত্বের তক্তা ভেদ করতে বুলেটের কত সময় লাগবে, এটা আমরা সিম্পলি v = u + at এই সূত্র দিয়ে বের করতে পারি। v কত 0, u কত 500, a কত, a হচ্ছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু t, তাহলে 500 ডিভাইডেড বাই এইটা, তাহলে 500 ডিভাইডেড বাই आंसर কত দাঁড়ায় 0.0002 সেকেন্ড। সো এইটাকে যদি হচ্ছে সায়েন্টিফিকে কনভার্ট করতে চাই, কয় ঘর সামনে নেওয়া লাগবে, 1 2 3 4 ঘর সামনে নেওয়া লাগবে। তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার 4, 2 ইনটু 10 টু দি পাওয়ার -4 সেকেন্ড, 2 ইনটু 10 টু দি পাওয়ার -4 সেকেন্ড, ওইটা হচ্ছে আমাদের आंसर। তারপর বলছে নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে কোনটি মুখ্য ভূমিকা পালন করে, নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে কোনটি মুখ্য ভূমিকা পালন করে, মেইনলি হচ্ছে গতির কারণেই তো ভ্রমণের ক্ষেত্রে মানে দুর্ঘটনা ঘটুক বা তুমি ভালোভাবে চলতে পারো সবকিছু গতির উপরে নির্ভর করে, বাট ঘর্ষণের উপরও নির্ভর করে। তো মেইনলি হিসেবে এখানে ঘর্ষণের ইটা বলে অপশনটা দেওয়া উচিত হয় না, কারণ কনফিউশন ক্রিয়েট করতে পারে। তুমি যদি ঘর্ষণ দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা একেবারে রং বলা যায় না। তো গতি যেহেতু বইতে দেওয়া আছে গতি দিয়ে দিলাম আমরা। তারপর কি বলা আছে, কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয় দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তন কিরূপ হবে। কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয় দ্বিগুণ হলে ভরবেগের পরিবর্তন কিরূপ হবে। ভরবেগ এবং বেগের সম্পর্ক কি জানি আমরা, এইটা ভরবেগ মানে ভরবেগকে কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা, পি ইজ ইকুয়াল টু কত এমভি। এমটাকে যদি কনস্ট্যান্ট, ভরটাকে কনস্ট্যান্ট ধরে তাহলে কি দাঁড়ায়, পি সমানুপাতিক মানে সমান এবং একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এইটাকে উঠে একটা লিখতে পারি, সমানুপাতিক ধ্রুবক দিতে পারি। সেক্ষেত্রে কি দাঁড়ায়, পি সমানুপাতিক ভি, মানে ভরবেগ হচ্ছে বেগের সমানুপাতিক। তার মানে বেগ যদি বাড়ে ভরবেগ বাড়বে, বেগ যত গুণ বাড়বে ভরবেগ তত গুণ বাড়বে।
তার মানে কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয় দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তন দ্বিগুণ হবে, এর ভরবেগের পরিবর্তন দ্বিগুণ হবে, সেম হবে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। এখন যদি কি বলে এইটা সম্পর্কটা যদি ব্যস্তানুপাতিক থাকতো তখন কি হইতো, উল্টাটা হইতো, দ্বিগুণ হইলে অর্ধেক হয়ে যেত এরকম। আচ্ছা, তারপর হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ হচ্ছে এত, 2 সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন কত হবে? 2 সেকেন্ড পর 2 মিটার পার সেকেন্ড বেগে একটা গতিশীল বস্তু হচ্ছে 10 কেজি ভরের একটা কোনো বস্তুর উপর 10 কেজি ভর বেগে গতিশীল 10 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ হচ্ছে এত হইল। 2 সেকেন্ড পর এর ভরবেগের পরিবর্তন, মানে 2 সেকেন্ড পর এর বেগটা কত হচ্ছে সেটা যদি নির্ণয় করতে পারে তাহলে তো ভরবেগ নির্ণয় করতে পারবো। তারপর ভরবেগের পরিবর্তন নির্ণয় করা তো একেবারে সোজা। তো 2 সেকেন্ড পর মানে বেগটা কত হবে? একটা বস্তু বেগে যাইতেছে, তাহলে বেগটা মানে 2 সেকেন্ড পর একটা বল প্রয়োগ করলে এটার বেগটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। সো এখানে ত্বরণটা কত? ত্বরণটা এ দেওয়া আছে, তার মানে আমরা কি প্রয়োগ করব? v u প্লাস এ টি। তাহলে ভি কত? ভি শেষ বেগটাই আমরা হচ্ছে বের করব, বেগটা বের করব। ইউ আদি বেগ কত বেগে চলতেছিল? 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, প্লাস এটা কত? 2 ইনটু কত সময় ধরে প্রয়োগ করেছে? 2 সেকেন্ড। তার মানে 4 আর 2 6, তার মানে ভি টু 6 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে কি বুঝলাম যে 2 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু চলতেছিল, 2 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু চলতেছিল, এটা বস্তুটা হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু চলতেছিল, এর উপর হচ্ছে কোন একটা বল 2 সেকেন্ড যাবত প্রয়োগ করে, এর ভর মানে এর বেগটা, নতুন বেগটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ভরের কি কোনো চেঞ্জ হয়েছে? না, ভরের কিন্তু কোনো চেঞ্জ হয় না, ভর কিন্তু যেইটা ওইটাই আছে, ভর যেইটা ছিল ওইটাই আছে, তাহলে ভরবেগের পরিবর্তনটা কি রকম হবে? আদি ভরবেগ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড ইনটু 10, 2 ইনটু 10, তাহলে মানে 2 ইনটু 10 কত? 20। এবং শেষ ভরবেগ একটু পর ভরবেগ কত হয়েছে? একটু পর বেগটা হচ্ছে 6, এবং ভরটা কি? ভরটা আগের মতোই আছে না, 10। তার মানে 6 গুণ 10, তাহলে 6 গুণ 10 তার মানে 60। তার মানে ভরবেগের পরিবর্তন হয়েছে কতটুকু? 40। ভরবেগের পরিবর্তন হচ্ছে 40 কেজি পার মিটার পার সেকেন্ড। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা কি জানি? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি? ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই কোন বস্তুর পরিবর্তনের হার কিভাবে হিসাব করি? সময় দ্বারা ভাগ করে। পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এফ এর সমানুপাতিক, এটা আমরা জানি। তো আমরা সূত্র প্রতিপাদন করছি এটা থেকে, এফ ইজ ইকুয়াল টু কত? এর ডেল পি ডিভাইডেড বাই ডেল টি। এটা অথবা এটা লেখা যায় এম এ, এরকম লেখা যায়। ওকে, তারপর বলছে যে 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। 20 সেকেন্ড পর হচ্ছে বেগটা কত সেটা নির্ণয় করতে বলছে। 20 সেকেন্ড পর এটার বেগটা কত সেটা নির্ণয় করতে বলছে। 10 কেজি ভরের একটা বস্তুর উপর 200 নিউটন যদি বল প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ কত? এফ ইজ ইকুয়াল টু কত? এম এ। এফ বল কত বল প্রয়োগ করা হয়েছে? 200 নিউটন। এম কত? এম হচ্ছে 10, এ কত? এটা বের করতে বলছে। সো এ ওইটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই কত বের হয়? 20। তাহলে এ হচ্ছে 20, এ ইজ ইকুয়াল টু কত? 20। এখন বলছে যে 20 সেকেন্ড পর বেগটা কত সেটা নির্ণয় করতে বলছে একটা স্থির বস্তুর উপর, মানে আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু 0 এটা বলছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত? ইউ প্লাস এ টি। বেগটা বের করতে বলছে 20 সেকেন্ড পর, শেষ বেগটা বের করতে বলছে, ভি বের করতে বলছে। আমরা ইউ জানি, ইউ হচ্ছে 0, এ কত? এ হচ্ছে কত? 20, এ হচ্ছে 20। কত সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হয়েছে? 20 সেকেন্ড। 20 টু 20 তাহলে কত? 400 মিটার পার সেকেন্ড। 400 মিটার পার সেকেন্ড। বেগটা কত? 400 মিটার পার সেকেন্ড। দেখো দুইটা অপশন আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু ত্বরণ নির্দেশ করে, বাট এইটা কিন্তু মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ নির্দেশ করে। এরপর কি বলা আছে দেখি, যে বস্তু আচ্ছা, একটা হচ্ছে ব্লক দেওয়া আছে, ব্লকের উপর এই দিক থেকে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং এই দিক থেকে 80 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এবং এখানে ঘর্ষণ বল বলা হচ্ছে নগণ্য, মানে ঘর্ষণ বল আমরা 0 ধরে নিব। তাহলে বলছে বস্তুটার কার্যকর ত্বরণের মান এবং দিক। বস্তুটার ত্বরণ নির্ণয় করতে বলছে, ত্বরণ মানে এ নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের বল লাগবে। এখন বল তো একটা নাই, দুইটা আছে, এইদিকে 100 নিউটন, ওইদিকে 100 মানে 80 নিউটন। তার মানে কার্যকর বল কতটুকু প্রয়োগ করা হচ্ছে এখানে, বা এটার উপর কতটুকু বল আসলে ফিল করতেছে এটা। এই দিক থেকে 100 নিউটন, ওই দিক থেকে মানে এইদিকে 100 নিউটন আসতেছে, ওইদিকে 80 নিউটন। তার মানে ওভারঅল এইদিকে 20 নিউটন কাজ করতেছে, 20 নিউটন বল বা ফোর্স কাজ করতেছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? 20 নিউটন। এফ ইজ ইকুয়াল টু কত? 20 নিউটন। এফ ইজ ইকুয়াল টু কত? এম এ ইজ ইকুয়াল টু 20। তাহলে এম কত? এম হচ্ছে 20 কেজি। তার মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ডান দিকে। এ কত? এখান থেকে বের হয় 1
1 মিটার পার সেকেন্ড স্কয়ার ডান দিকে, এই দিকে, কারণ কি বলটা এইদিকে অ্যাপ্লাই হচ্ছিল। এইদিকে কত, এইদিকে ছিল 80, আর এইদিকে কত, এইদিকে হচ্ছে 100, তাহলে ওভারঅল 20। এটা কোন দিকে কাজ করতেছে, এইদিকে কাজ করতেছে না, এই তো। এরপর হচ্ছে বলের মাত্রা কোনটা, বলের মাত্রা F = কত, F = হচ্ছে ma, m মানে হচ্ছে ভর, ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ। চলো আবার একটু করি, ত্বরণ, ভর গুণ ত্বরণ। ত্বরণ মানে কি বেগ, ত্বরণ মানে কি বেগ ডিভাইড, ত্বরণ মানে কি বেগ ডিভাইডেড বাই সময় স্কয়ার, এইভাবেই তো লেখা যায় তাই না, বেগ ডিভাইডেড বাই সময় স্কয়ার, এইটি তো লেখে, মানে ত্বরণটা এইভাবেই তো লিখিতাম, সরি বেগ ডিভাইডেড বাই সময়, তার মানে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার। তো মাত্রাটা যদি বের করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, ভর মানে হচ্ছে, ত্বরণ মানে হচ্ছে বেগ ভাগ সময়, বেগ ভাগ সময়, বেগ ভাগ সময়, বেগ মানে কি সময়, বেগ ভাগ সময়। আচ্ছা ওই রকম না লিখে এইভাবে লিখি m, তাহলে m ইনটু v ডিভাইডেড বাই t। এখন v এটাও তো মৌলিক রাশি না তাই না, এটাও তো লব্ধ রাশি। v মানে কি, v মানে হচ্ছে s সরণ ডিভাইডেড বাই সময়, s ডিভাইডেড বাই t। তাহলে এই ক্ষেত্রে এখানে v এর বদলে যদি s ডিভাইডেড বাই t বসাই, তাহলে ওভারঅল এই ক্ষেত্রে কি দাঁড়ায়, s ডিভাইডেড বাই t স্কয়ার, এইটাই দাঁড়ায়। তাহলে f = কত, m ইনটু s ডিভাইডেড বাই t স্কয়ার, এইটা দাঁড়ায়। f = কত, f = কত, m ইনটু s ডিভাইডেড বাই t স্কয়ার, s ডিভাইডেড বাই t স্কয়ার। এখন মাত্রাগুলো যদি বসাই যায় সিম্পলি, m ভরের মাত্রা কি m, s এর মাত্রা কি, s এর মাত্রা হচ্ছে লেন্থ বা l, ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই সময় স্কয়ার, ডিভাইডেড বাই t ইনভার্স 2, মানে ডিভাইডেড বাই t স্কয়ার, মানে উপরে উঠে গেলে t ইনভার্স 2। তাহলে কোনটার সাথে মেলে, ml t ইনভার্স 2, খ নম্বর। এরপর বলছে কোন বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব হলে, মানে বলটা যদি ধ্রুব হয়, F = কত, F = হচ্ছে ma। এখন কি বলছে F, এইটা হচ্ছে কনস্ট্যান্ট। আমরা কি ধরছিলাম, m টাকে কনস্ট্যান্ট ধরে সবসময় লিখছিলাম এরকম, F সমানুপাতিক কত, F সমানুপাতিক a, এইভাবে লিখছিলাম। বাট এখানে কি বলে দিচ্ছে যে F টা হচ্ছে কনস্ট্যান্ট ধরে নেব, তো সেক্ষেত্রে a এবং m এর মাঝখানে একটা সম্পর্ক তৈরি করতে হবে এইটার সলভ করার জন্য। কি বলছে যে ভর এবং ত্বরণ, ভর এবং ত্বরণের ভিতর কিছু কথাবার্তা বলা আছে, এগুলো আমাদের নির্ণয় করতে হবে। এবং বলে দিচ্ছে যে প্রযুক্ত বলটা হচ্ছে ধ্রুবক, মানে বল বা ফোর্সটা এখানে ধ্রুবক, এখানে কনস্ট্যান্ট কোনটা, ফোর্স F, F = ma। এক্ষেত্রে F টা হচ্ছে কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট এবং সমান, এইটা একসাথে নিয়ে আমরা কি লিখতে পারি, সমানুপাতিক ধ্রুবক লিখতে পারি। মানে আমরা সমানুপাতিক ধ্রুবক থেকে ধরো x সমানুপাতিক y, এটা যতক্ষণ থাকে তখন আমরা কি করি, x সমান ky এরকম লিখি, মানে সমানুপাতিকের বদলে একটা সমান দিই প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক দিই। আবার এটা উল্টাও করতে পারি, একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক একটা আর একটা সমান, এইটার বদলে আমরা কি লিখতে পারি, একটা সমানুপাতিক চিহ্ন দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা সেম জিনিসটা করব, এফটাকে মানে এই দুইটাকে দুই পাশে পাঠাই দিই, কারণ কি এই দুইটার সম্পর্কই তো চাইছে তাই না। এইখানে কি ছিল সম্পর্ক, কাদের ছিল, এক্স এবং ওয়াই এর সম্পর্ক ছিল, কাদের সম্পর্ক ছিল, এক্স এবং ওয়াই এর সম্পর্ক, এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স কমলে ওয়াই কমবে। এইখানে ওইরকম কিছু একটা বলছে যে ভর কম হলে ত্বরণ বেশি হবে কিনা, ভর বেশি হলে ত্বরণ কম হবে কিনা, এই টাইপের কিছু বলছে। তার মানে এম এবং এ এই দুইটার ভিতর সম্পর্ক নিতে বলছে। তার মানে এই দুইটাকে দুই পাশে পাঠানো লাগবে, এই দুইটাকে দুই পাশে যদি নিয়ে নিই, এই দুইটাকে যদি দুই পাশে নিয়ে নিই, তাহলে হচ্ছে এটাকে যদি এক পাশে রাখি, এমটাকে যদি ওই পাশে পাঠাই দিই, কি হয়, এ = কত, এফ ডিভাইডেড বাই এম, এফ ডিভাইডেড বাই এম, এরকম হয় কিছু একটা তাই না। তাহলে এইটার বদলে কি লিখতে পারি, এ = কত, এফ ইন্টু 1/m। এখন কি বলছে এখানে, প্রযুক্ত বলটা হচ্ছে ধ্রুবক, মানে এফটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। আমরা কি জানি, একটা সমান এবং একটা কনস্ট্যান্ট, এটার বদলে একটা সমানুপাতিক চিহ্ন দিতে পারি। তার মানে এফ সমানুপাতিক 1/a। এইটা আসলে কি বোঝায়, সরি, এটা আসলে কি বোঝায়, এ এবং এ একটা আরেকটার কি ব্যস্তানুপাতিক। তার মানে এ যদি বাড়ে এম কমবে, এম কমলে এ বাড়বে। এই দুইটার ভিতর সম্পর্কটা কি এখন দাঁড়াইছে, যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে, মানে হচ্ছে উল্টা। তো এখন দেখি, এখন মিলেই দেখি ব্যাপারটা কি ঘটে, যে ভর যদি কম হয়, ত্বরণ বেশি হবে, উল্টা, ঠিক আছে, তার মানে এটা রাইট। মানে ভর যদি কমে, এম যদি কমে এ বাড়বে, তার মানে এটা ঠিক আছে। ভর কম হলে ত্বরণও কম হবে, এটা দুইটা সেম কথা বলছে, যে ভর যদি কম হয় ত্বরণও কম হবে, এও কম হবে, এম কম হলে এও কম হবে, এটা রাইট না, এটা রং। এরপর কি বলছে, এটা আরেকটা উল্টা জিনিস দেওয়া আছে, যে ভর বেশি হলে ত্বরণ কম হবে, মানে ভর যদি বাড়ে ত্বরণ কমবে, উল্টা, তার মানে এইটা রাইট। মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু দাঁড়াইছে, তার মানে একটা আরেকটার বিপরীত হবে, একটা বাড়লে আর একটা কমবে, আর একটা কমলে আর একটা বাড়বে। তার মানে 1 এবং 3 হচ্ছে রাইট অ্যান্সার, 1 এবং 3 হচ্ছে রাইট অ্যান্সার। এরপর কি বলছে, যে দুর্ঘটনা এড়ানোর জন্য চালক 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি গাড়িকে ব্রেক কষে 5 সেকেন্ডে থামিয়ে দিলেন,
5 সেকেন্ডে থামিয়ে দিলেন। গাড়িটির ত্বরণ কত, এখানে লেখছে আরইটির ত্বরণ। ভাই আমি নিজে স্লাইড বানাইলেও তো এত ভুল হয় না। গাড়িটির ত্বরণ কত এটা বের করতে বলছে। ত্বরণ কি, ত্বরণ মানে হচ্ছে মন্দন, মানে ব্রেক কষে থামাই দিয়েছে, তো অবভিয়াসলি মন্দন। তো এক্ষেত্রে দুর্ঘটনার জন্য চালক কি করছে, এত বেগে একটা গাড়ি ছিল, তার মানে আদি বেগ এত ছিল, থামিয়ে দিয়েছে, তার মানে ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ইউ ইজ ইকুয়াল টু কত, সরি ইউ ইজ ইকুয়াল টু 10, ইজ ইকুয়াল টু 10, আর ভি ইজ ইকুয়াল টু কত 0, থামাইছে কত সেকেন্ডে, টি ইজ ইকুয়াল টু কত 5 সেকেন্ডে থামাইছে। এটা আমাদেরকে বের করতে বলবে, মানে এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করব, একটাই সূত্র আছে, ভি ইজ ইকুয়াল টু কত ইউ প্লাস এ টি, এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। তো ভি কত, ভি 0, ইউ কত, ইউ হচ্ছে 5, এ কত জানি না, বের করব, টি কত, টি হচ্ছে 5, টি 5 না, আচ্ছা 10, এটা সরি 10 আছে, টি কত, টি হচ্ছে 5 সেকেন্ড, তাহলে কত 10 যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে এ ইজ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু হচ্ছে কত -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। খ হচ্ছে আমাদের রাইট আনসার, গাড়িটির ত্বরণ। এরপর বলছে যে গাড়িটি থেমে যাওয়ার মুহূর্তে চালকের শরীরের উপরের অংশ, গাড়িটি যখন থেমে যাবে, থেমে যাওয়ার মুহূর্তে গাড়িটির চালকের উপরের অংশ, মানে চালকের উপরের অংশ কি হয়েছে, চালকের উপরের অংশ স্থির ছিল না, তার মানে এটা কোন জড়তায় ছিল, স্ট্যাটিক ইনারশিয়া না ডাইনামিক ইনারশিয়া, ডাইনামিক ইনারশিয়া মানে গতি জড়তায় ছিল। গতি জড়তার কারণে কি করবে, গতি জড়তার কারণে তিনি সামনের দিকে হেলে পড়বেন। এটা কি স্থিতি জড়তার কারণে না, গতি জড়তার কারণে, তার মানে এটা রং অ্যান্সার। গতি জড়তার কারণে তিনি সামনের দিকে হেলে পড়বেন, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। চালকের জড়তা গাড়ির জড়তা অপেক্ষা কম। আমরা কি জানি জড়তা কিসের উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে। গাড়ির ভরের তুলনায় চালকের ভর কি একেবারেই কম না, তার মানে চালকের জড়তা অবশ্যই গাড়ির জড়তা অপেক্ষা কম হবে, তার মানে 2 এবং 3 হচ্ছে রাইট অ্যান্সার। এরপর বলছে নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়। আমরা প্রথম সূত্র থেকে কি করতে পারি, প্রথম সূত্র থেকে আমরা জড়তা এবং বল এই দুইটা ব্যাপার একটা ধারণা পাই, ইনিশিয়াল একটা আমরা কনসেপ্টটা বিল্ড আপ করি যে বল এবং জড়তা এই জিনিসগুলো কি। বাট বলটা পরিমাপ করতে পারি কোন সূত্র দিয়ে, নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এরপর কি বলছে যে একটা পুলি দেওয়া আছে, আমি তোমরা যদি এর আগে সৃজনশীল প্রশ্ন বা সিকিউ এর ক্লাসটা দেখে আসো, তখন এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমি একটা শর্টকাট দেখে দিয়েছিলাম, আবার দেখাই দিই। এই টাইপের পুলি বা কপিকল টাইপের ম্যাথ যদি থাকে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে হচ্ছে একটা সূত্রটা আছে, এইটার ত্বরণটা কিভাবে নির্ণয় করবে, একটা সূত্র আছে, একটা সূত্রটা শর্টকাটে লিখে দিচ্ছি, এখানে জায়গা নেই মেবি। আচ্ছা, প্রথম কোশ্চেনটার সাথে ত্বরণের সম্পর্ক নেই। প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে যে এ বস্তুর ভর বি বস্তুর ভর সমান হলে উপরে চিত্র অনুযায়ী বি বস্তুর পরিবর্তন কি ঘটবে, মানে এ বস্তুর ভর এবং বি বস্তুর ভর এই দুইটা বস্তুর ভর যদি সমান হয়, সেক্ষেত্রে কি ঘটবে। দেখো এখন এইটা কি অবস্থায় আছে, এই অবস্থায় আছে, এবং এটা কি আছে নিচু অবস্থায় আছে। কি বলছে, এই দুইটাকে যদি সমান করে দেওয়া হয়, কোনোভাবে যদি এই দুইটা সমান হয়, তখন কি করবে, বিটা একটু উপরে উঠে কি হবে, স্থির হয়ে যাবে, দুইটা একই অবস্থানে থাকবে, তার মানে বিটা একটু উপরে উঠবে। লজিক্যালি কিন্তু বিটা একটু উপরে উঠবে, এইটা কিন্তু রাইট অ্যান্সার হয়। বাট তোমাদের দিয়ে দিয়েছি স্থির হবে। স্থির থাকবে কোন সময়, দুইটা যখন সমান সমান এই অবস্থানে যদি থাকতো, এ বি এই অবস্থানে থাকলো, তখন হচ্ছে দুইটা বস্তুর ভর যদি সমান থাকতো, স্থির থাকতো। বাট এখন দেখো দেওয়া আছে বি বস্তুটা একটু নিচে, এ বস্তুটা একটু উপরে, এ বস্তুটা কত একটু উপরে, তার মানে এখন যদি ভরটাকে সমান করে দেওয়া হয়, দেখেই বোঝা যাচ্ছে বি বস্তুর ভর বেশি, এ বস্তুর ভর হচ্ছে কম। এখন যদি সমান করে দেওয়া হয়, তখন কি করবে, বি বস্তুটি একটু উপরে উঠে গিয়ে স্থির হয়ে যাবে, উপরে উঠে গিয়ে স্থির হয়ে যাবে, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হওয়া উচিত হচ্ছে উপরে উঠবে। আচ্ছা, দুইটি দেওয়া কেন। তারপর হচ্ছে উদ্দীপকের উপত্য অনুযায়ী ব্যবস্থাটির সাধারণ ত্বরণের মান কত। এই বস্তুটার সাধারণ ত্বরণ মানে হচ্ছে এই দড়িটা কোন ত্বরণে চলাচল করবে, এইটার কথা বলা হয়েছে। যে এ এবং বি বস্তুর ভর, এ এবং বি বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি এবং 2 কেজি। এখন বস্তুটা হচ্ছে মানে উদ্দীপকের উপত্য অনুযায়ী ব্যবস্থাটি সাধারণ ত্বরণ, সাধারণ ত্বরণটা কোন দিকে ঘটবে, এ বস্তুর ভর কত 1 কেজি, আর বি বস্তুর ভর কত, বি বস্তুর ভর 2 কেজি, তার মানে এই দিকে নিচের দিকে, অবভিয়াসলি নিচের দিকে আসতেছিল, নিচের দিকে আসবে, ত্বরণটা এই দিকে হবে। এখন ত্বরণটা কিভাবে নির্ণয় করবো, ত্বরণটা নির্ণয়ের একটা সূত্র আছে, ত্বরণটা নির্ণয়ের একটা সূত্র আছে। এরকম পুলি টাইপের ম্যাথ থাকলে উপরে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে ভর দুইটার পার্থক্য, ভর দুইটার পার্থক্য m1 - m2 এরকম কিছু একটা থাকবে, আর নিচে কি ভর দুইটার যোগফল m1 + m2 ইনটু g মানে 9.8। এইভাবে তোমরা মানে মানটা ভ্যালুটা বসাইনি, মানটা বের হয়ে আসবে। তো এখানে যদি ভ্যালুটা বসাই, দুইটা ভর দুইটার পার্থক্য কত, 2 আর 1, ভর দুইটার পার্থক্য কত 1, আর ভর দুইটার যোগফল কত 3 ইনটু 9.8, তাহলে 9.8 ডিভাইডেড বাই 3, 9.8 ডিভাইডেড বাই 3 কত, 9.8 ডিভাইডেড বাই 3 কত, 3.267 3.267 বা 27 যেটাই বলো 27, এটা হচ্ছে রাইট আনসার। এরপর বলছে 2 নিউটন বল বিশিষ্ট মেঝেতে রাখা 500 গ্রাম ভরের একটা বস্তুর উপর 7 নিউটন বল দিলে বস্তুটির ত্বরণ কি হবে। 2 নিউটন বস্তুটির ত্বরণ কত হবে এটা বলছে।
2 নিউটন বল বিশিষ্ট মেঝেতে রাখা এত গ্রাম ভরের একটা বস্তুর উপর 7 নিউটন, 2 নিউটন বল বিশিষ্ট না, 2 নিউটন ঘর্ষণ বল বিশিষ্ট, এখানে ঘর্ষণ বল তাই 2 নিউটন ঘর্ষণ বল, তার মানে একটা বস্তু আছে 500 গ্রাম এরকম, এটার ঘর্ষণ বল কত, এটার ঘর্ষণ বল ফ্রিকশন ফোর্স কত, ফ্রিকশন ফোর্স হচ্ছে 2 নিউটন, এটার উপর কত নিউটন বল প্রয়োগ করছি, 7 নিউটন বল প্রয়োগ করছি, তার মানে ওভারঅল এই বস্তুটা ফিল করবে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 7 - 2 বা 5 নিউটন বল ফোর্স ফিল করবে, কোন দিকে, এই দিকে 5 নিউটন ফোর্স ফিল করবে এইদিকে। তাহলে ত্বরণ কত হবে, F = কত, F = হচ্ছে ma, F কত, F হচ্ছে 5, m কত, m হচ্ছে 0.5 মানে 500/1000, 500/1000 ইনটু কত a, তাহলে এটা কত, এই পাশে যদি পাঠাই দিই এটাকে, তাহলে এই পাশে যদি পাঠাই দিই 1000 টা উপরে উঠে যাবে, 5 × 1000, 5 × 1000 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 500, তাহলে এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, 5 কাটাকাটি যায়, তাহলে মানে হচ্ছে 10 মিটার/সেকেন্ড স্কয়ার, 10 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপর কি বলছে, অভিকর্ষ ত্বরণ নির্ভর করে বস্তুর ভরের উপর, না অভিকর্ষ ত্বরণ কি বস্তুর ভরের উপর নির্ভর করে না, জি মানে কি, জি মানে হচ্ছে gm ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই r স্কয়ার, এই এমটা কি, এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, মানে পৃথিবীর ভরের উপর নির্ভর করে, পৃথিবীর ভরের উপর নির্ভর করে এবং পৃথিবীর ব্যাসার্ধ r এর উপর নির্ভর করে, এম এটা কি পৃথিবীর ভরের মানে কি বলে, পৃথিবীর ভরের তো অস্তিত্ব আছে, মানে বস্তুর ভরের কোনো অস্তিত্ব আছে, অবভিয়াসলি নাই, তার মানে এই অভিকর্ষ ত্বরণটা নির্ভর করে পৃথিবীর ভরের উপর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর। এরপর কি বলছে, স্পেস স্টেশনের উচ্চতা যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান হয় তবে স্পেস স্টেশনের অভিকর্ষ ত্বরণ কত, আমরা কি জানি পৃথিবী থেকে একটু উচ্চতায় যদি অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে চাই, মানে স্বাভাবিক অবস্থা অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র কি, g = কত, g তারপর m ডিভাইডেড বাই r স্কয়ার, gm ডিভাইডেড বাই r স্কয়ার, এখন একটু উচ্চতায় যদি মানে একটু পৃথিবী থেকে একটু উচ্চতায় পাহাড়ের উপরে বা মহাকাশের স্টেশনে বা যে কোনো জায়গায় চিন্তা করি পৃথিবী থেকে একটু উপরে, তখন কি হবে, সিম্পলি gm ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার, এরকমই তো তাই না, r প্লাস h হোল স্কয়ার এরকমই তো। এখন এটাকে যদি একটু মডিফাই করি তাহলে আমরা এটা পেয়ে যাব, তাহলে gm উপরে gmই থাকবে, নিচে কি rটাকে কমন নিয়ে একটু বাইরে বের করে আনি, আমরা rটাকে যদি কমন নিই তাহলে এই দুইটাকে যদি r দ্বারা ভাগ করি কত দাঁড়ায়, r দ্বারাই ভিতরের দিকে চিন্তা করো, বাইরে স্কয়ার আছে ওইটার কথা ভুলে যাও, বাইরে স্কয়ার আছে ওইটার কথা ভুলে যাও, বাইরে স্কয়ার যদি থাকে rটাকে যদি কমন নিই তাহলে কি দাঁড়ায় 1 ডিভাইডেড বাই h বাই r, এরকমই তো দাঁড়ায় তাই না। এখন কি এইটার উপর একটা স্কয়ার থাকবে, এটার উপর একটা স্কয়ার থাকবে, তো এই লাইনটাকে এই জায়গায় যদি লিখি gm ডিভাইডেড বাই r স্কয়ার 1 প্লাস h বাই r হোল স্কয়ার, এরকমই তো, তাই এতটুকুর বদলে gm ডিভাইডেড বাই r স্কয়ার, এটার বদলে g লেখা যায় না, এতটুকুর বদলে এতটুকুর বদলে g লেখা যায় না, এতটুকুর বদলে আমরা g লিখলাম, g ডিভাইডেড বাই 1 প্লাস h বাই r। এখন কি বলছে যে স্পেস স্টেশন উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের সমান, তার মানে h = কত, h = হচ্ছে r, h = কত r, তার মানে h = কত, h = r, h = কত r, তাই এই দুইটি হচ্ছে r, r বাই r কত 1, 1 প্লাস 1 কত 2, 2 স্কয়ার কত 4, তার মানে g ডিভাইডেড বাই 4, g ডিভাইডেড বাই 4, g কত 9.8, 9.8 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 4 কত 2.45 মিটার/সেকেন্ড স্কয়ার, এই যে 2.45 এটা। এখন দেখো তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে এবং তোমার সবগুলো ভ্যালু যদি মনে থাকে, যেমন আমরা কি বলছি যে পৃথিবী থেকে যে কোনো উচ্চতায় এটার সূত্র হচ্ছে, অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে gm ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার। এখন যদি পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর সবকিছু যদি তোমার মাথায় থাকে, তুমি জাস্ট যদি ক্যালকুলেটর দাও এই সেম ভ্যালু চলে আসবে, একেবারে সেম ভ্যালু চলে আসবে। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, একটু কি বলছি, একটু আগের ম্যাথটাই, স্পেস স্টেশনের উচ্চতা কি পৃথিবীর ব্যাসার্ধের সমান, তার মানে এইটার ক্ষেত্রে এই ব্যাপারটা সেম, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত হবে 2.45, কারণ কি ওই স্পেস স্টেশনটাও কি ছিল পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, তাহলে অভিকর্ষ ত্বরণ মানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4 হিসাব করে দেখি, 9.4 ডিভাইডেড বাই 4 মানে 4 ভাগের 1 ভাগ, 1/4 মানে কি 4 ভাগের 1 ভাগ, চতুর্থ ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 9.8 ডিভাইডেড বাই 4 2.45, তার মানে এই যে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পৃথিবীর ব্যাসার্ধের কি বলে বর্গের ব্যস্তানুপাতিক, পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক না, এটা সূত্রটা ওই রকম না, মানে কি g ড্যাশ ইজ ইকুয়াল টু কি দেখছিলাম gm ডিভাইডেড বাই r প্লাস
সরি কত আর প্লাস এইচ হোল স্কয়ার। দেখো শুধুমাত্র কি পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক না, আরো অনেকগুলো ভ্যালু আছে, তার মানে এইটার সত্যি হবে না এইটা। তারপর লাস্টটা কি আছে, উচ্চতার উপর নির্ভর করে। হ্যাঁ, উচ্চতার উপর নির্ভর করে, কতটুকু উচ্চতা আছে সেটার উপর নির্ভর করে, তার মানে 1 এবং 3 হচ্ছে রাইট অ্যান্সার। এরপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান কোথায় সবচেয়ে বেশি? অভিকর্ষ ত্বরণ জি এর মান কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে না বিষুব অঞ্চলে? আমরা কি জানি পৃথিবী হচ্ছে এরকম একেবারে পুরোপুরি গোল না, একটু চ্যাপ্টা এবং মেরু অঞ্চল এবং বিষুব অঞ্চলে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান কম হয় এবং মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান বেশি হয়, তার মানে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। এরপর হচ্ছে চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 অংশ হলে চাঁদের দোলনকাল কত বৃদ্ধি পাবে? দোলনকালের ম্যাথ তোমাদের নাই, দোলনকালের ম্যাথ এই টাইপের ম্যাথ, মানে দোলনকাল হচ্ছে যে টি দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে যদিও করাই তাহলে তোমাদের অধ্যায় কি বলে তরঙ্গ অধ্যায় আমি এটা করাই দেবো, এটা এই অধ্যায়ের সাথে রিলেটেড না। আচ্ছা, তা এরপর হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? জি এর মান কত? 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এইটা সরি 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এই জায়গায় কেজি ইনভার্স 1 আমি ভুল দেখছি, দেখো আমিও ভুল করি, টিচারও ভুল করে, অবশ্য আমি সবার চেয়ে বেশি ভুল করি। জি এর রাশিমালা কোনটি? জি এর রাশিমালা একটু আগে লিখছি gm ডিভাইডেড বাই r স্কয়ার, এইটা gm ডিভাইডেড বাই r স্কয়ার। রশির সাহায্যে 3 কেজি ভরের একটা বস্তুকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে উঠানো হচ্ছে, রশির টান কত? ধরো একটা বস্তুটা ভর হচ্ছে 3 কেজি, এইটাকে রশির সাহায্যে উঠানো হয়েছে, তার মানে এটার একটা টান বল আছে, টেনশন ফোর্স, এটা নির্ণয় করতে বলছে। এইটার ওভারঅল বস্তুটার ত্বরণ কত? বস্তুটার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে এইখানে এই বস্তুটার উপর ওভারঅল কয়টা বল কাজ করতেছে? উপরে টান বল বা টেনশন ফোর্স একটা, নিচের দিকে কি কাজ করতেছে? ওজন, মানে 3 ইনটু মানে এমজি বল কাজ করতেছে, মানে 3 ইনটু 9.8 কাজ করতেছে। এখন ওভারঅল এই বস্তুটার উপর কত বল কাজ করতেছে? ওই অক্ষ বরাবর, দেখো ওই অক্ষ বরাবর টোটাল ওভারঅল কত বল কাজ করতেছে? ধরো সামেশন অফ এফ ওয়াই এরকম লিখলাম, এফ ওয়াই ইকুয়াল টু কত? উপরের দিকে প্লাস ধরলে টি মাইনাস নিচের দিকে, কারণ কি এটা নিচের দিকে কাজ করতেছে, এইটা 3 ইনটু 9.8 এটা কাজ করতেছে। সামেশন অফ এফ ওয়াই এর জায়গায় কি লিখতে পারি? এম কত? এম হচ্ছে 3, এ কত? এ হচ্ছে 2 কোন দিকে? উপরের দিকে, এ ইজ ইকুয়াল টু কত? টি মাইনাস 3 ইনটু 9.8, তাহলে টিটা কত দাঁড়ায়? 3 ইনটু 2 এর জায়গায় লিখতে পারবো 3 ইনটু 2 প্লাস কত? 3 ইনটু 9.8, তার মানে ওভারঅল টি কত দাঁড়ায়? 3 ইনটু 9.8 প্লাস 6 কত? 35.4 নিউটন, 35.4 নিউটন। বলছে নিচের তো কোন দুইটা বস্তুর ভিতর অভিকর্ষ বল কাজ করে? আমরা কি জানি এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর ভিতর যে আকর্ষণ বল সেটাকে বলা হয় থাকে মহাকর্ষ বল, এবং এই যে এটার ভিতর যে কোনো একটা যদি পৃথিবী থাকে তখন সেটাকে বলা হয় থাকে অভিকর্ষ। তার পৃথিবী আছে এই জায়গায়, তার মানে পৃথিবী এবং বই হচ্ছে অভিকর্ষ বল। এর পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অনুভব করো? এলাইন কেন আসছে আমি জানি না। অভিকর্ষ বলের প্রভাবে, অবশ্যই অভিকর্ষ বা মহাকর্ষ বলের প্রভাবে। তারপর হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল একে অপরের পরস্পর সমান, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান। তারপর হচ্ছে একই সময় ধরে ক্রিয়া করে, একই বস্তুর উপর হবে, মানে একই বস্তুর উপর প্রয়োগ করে না। আমরা কি বলছিলাম? ক্রিয়া প্রতিক্রিয়া বোঝানোর সময় ভালোভাবে বুঝেছি, ক্রিয়া প্রতিক্রিয়া সম্পূর্ণ বিপরীত দুইটা বস্তুর উপর প্রয়োগ করে এবং একই অভিমুখ হয় না, বিপরীত দিক হয়। ক্রিয়া যদি একদিকে হয়, প্রতিক্রিয়া তার বিপরীত দিক হয়, তার মানে এই দুইটা রং, এই দুইটা হচ্ছে রাইট হচ্ছে 1 এবং 2 পরস্পর সমান এবং একই সময় ধরে ক্রিয়া করে। ও আচ্ছা, অসমান সমান হয়ে গেছে, পরস্পর অসমান হইলে এটার রং, তার মানে ক্ষয় হচ্ছে রাইট অ্যান্সার। 10 কেজি ভরের একটা বস্তু টেবিলের উপর আছে, টেবিলের ঊর্ধ্বমুখী বল কত? ঊর্ধ্বমুখী বল কোনটা? প্রতিক্রিয়া বল না? প্রতিক্রিয়া বলকে আমরা কি বলছিলাম? যে স্বাভাবিক অবস্থা ওজনের সমান, প্রতিক্রিয়া বল হচ্ছে ওজনের সমান। ওজন মানে হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কত? mg। এম কত? এখানে এম হচ্ছে 10 কেজি, 10 ইনটু 9.8, তার মানে 98 নিউটন হচ্ছে টেবিলের ঊর্ধ্বমুখী বল। এরপর বলছে তোমার ওজন ভূপৃষ্ঠে এত নিউটন হলে চাঁদের পৃষ্ঠে তোমার ভর কত? দেখো এখানে কোশ্চেনের ইগুলা দেখো, তোমার ভর কত বলছে,
ওজন কিন্তু বলে না। তার মানে পৃথিবীতে আমার যেটা ভর, চাঁদে আমার ভর সেম হবে। তার মানে পৃথিবীতে ভর কত, এখানে কি বলা আছে ওজনটা কত, ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, এটা দেওয়া আছে মানে ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। তার মানে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত 539 ইজ ইকুয়াল টু কত এম, এম আমরা বের করব ইনটু 9.8। তাহলে এখান থেকে এমটা কত বের হয়, এম কত বের হয় 539 ডিভাইডেড বাই 9.8, 539 ডিভাইডেড বাই 9.8 কত 55 কেজি, 55 কেজি। এখন চাঁদের পৃষ্ঠে কত হবে, চাঁদের পৃষ্ঠে একেবারে সেম হবে ভর। দেখো দুইটা অপশন আছে 55 নিউটন এবং 55 কেজি। এটা যদি প্রথমে থাকে তোমরা সুন্দর মতো এটা দাগায় দিয়ে আসবা এবং এটা হবে রং অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে ওইটা 55 কেজি। এরপর বলছে কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পরে না যাই, কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে না যাই, মানে স্থির থেকে কোন ঘর্ষণের কারণে, স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশনের কারণে আমরা মানে পিছলে পরে যাই না। তারপর একটা দেওয়া আছে কি 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড যাবত 22 নিউটন বল প্রয়োগ করা হলো। বস্তুটি যে তলে চলছিল তার ঘর্ষণ বলের মান হচ্ছে 2 নিউটন। তার মানে একটা বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, এই বস্তুটার উপর কত বল প্রয়োগ করা হয়েছে 22 নিউটন। এর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, অবশ্যই বিপরীত দিকে কাজ করবে 2 নিউটন। তার মানে ওভারঅল এই বস্তুটার উপর কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 22 মাইনাস 2 মানে 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। এখন হচ্ছে কি বলছে যে 10 সেকেন্ড পর বস্তুর বেগ কত, এখানে অনেকখানি ক্যালকুলেশন করা লাগবে। এখন এখানে কি ওভারঅল ফোর্স কত, এফ ইজ ইকুয়াল টু 20। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত এম এ, এফ কত 20, এম কত, এম হচ্ছে 10 ইনটু এ। তার মানে এ কত, এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে এখানে ত্বরণ কত, ত্বরণ প্রয়োগ করা হচ্ছে 10 সেকেন্ড যাবত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হচ্ছে 10 সেকেন্ড যাবত। এরপর হচ্ছে 10 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে, এটা সিম্পলি নির্ণয় করতে পারবো। ভি ইজ ইকুয়াল টু কত ইউ প্লাস এ টি। একটা স্থির বস্তুর উপর তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0, তার মানে ভি বেগটা সিম্পলি বের করতে পারবো 0 ইনটু এ কত 2 ইনটু টি কত, টি হচ্ছে 10, তার মানে 10 দুগুণে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পর বস্তুটার বেগ হচ্ছে এইটা। এরপর বলছে উপরোক্ত তথ্যের আলোকে এই তথ্যের আলোকের কোনটা সঠিক, চলো নিচ থেকে একটা বের করি। বস্তুর বলের খাত এবং বস্তুর শেষ ভরবেগের সমান। বলের খাত কি, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের খাত বলে। তার মানে বলের খাত জে ইজ ইকুয়াল টু কত এফ ইনটু টি। তাহলে এফ বলটা কত, বল হচ্ছে কত ওভারঅল বল প্রয়োগ করা হচ্ছিল কত, এখানে 22 নিউটন সামনের দিকে, 2 নিউটন পিছনের দিকে, তার মানে ওভারঅল 20 নিউটন। তার মানে এফ ইনটু টি 20 ইনটু টি কত, টি হচ্ছে 10 সেকেন্ড যাব, তাহলে 200, এটা হচ্ছে 200। এরপর কি বলছে, বলের ঘাত বস্তুর শেষ ভরবেগের সমান। শেষ বেগটা কত ছিল, একটু আগে বের করছি, বেগটা কত ছিল 20 আর ভরটা কত 10। তার মানে শেষ ভরবেগ এমভি, ভি ইজ ইকুয়াল টু কত এমভি ইজ ইকুয়াল টু এম কত 10, ভি কত 20 ইজ ইকুয়াল টু কত 200। তার মানে এইটা হচ্ছে রাইট। এখন বাকিগুলো তোমরা চেক করে দেখতে পারো, কারণ আমি এটা দেখছিলাম। বস্তুর উপর কার্যকর বল কত 24 নিউটন, না এটা তো দেখাই যাচ্ছে যে এই দিক হচ্ছে 22 নিউটন, সামনের দিকে 22 নিউটন, পিছনের দিকে 2 নিউটন, তার মানে ওভারঅল 20 নিউটন অ্যাপ্লাই হতেছে, তার মানে 20 নিউটন। তার মানে এটা রং। এইটাও যদি করো এটাও দেখবা রং, তার সময়ের সাথে বস্তুর গতিশক্তি হ্রাস পায়, এটাও রং। একটি মার্বেল গ্লিসারিনের মধ্যে দিয়ে গেলে কোন বল অনুভব করে, এটাতে ধরনের প্রবাহিত অবভিয়াসলি প্রবাহী ঘর্ষণ অনুভব করবে। তারপর হচ্ছে ঢালু তলের সাথে একটা বস্তুকে কোন কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পায়। এখানে আলাদা একটা এক্সট্রা যেটা তোমাদের করানো হয়নি, ঘর্ষণ সহগের আর একটা সূত্র আছে ইকুয়াল টু ট্যান থিটা, মিউ ইকুয়াল টু ট্যান থিটা, এরকম একটা সূত্র আছে। এটা মাথায় রাখতে পারো, নাও রাখতে পারো চাইলে, এটা খুব একটা আসে না। তো এখন দেখো এই ক্ষেত্রে কি বলছে যে ঢালু তলের সাথে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পায়। এখানে ট্যানের ক্ষেত্রে থিটার মান যত বেশি হবে এটার মান তত বেশি হবে। তো সেক্ষেত্রে থিটার সবচেয়ে বড় ভ্যালু কোনটা আছে জায়গায় 60, তার মানে 60 হচ্ছে অ্যান্সার, আমাদের রাইট অ্যান্সার। এরপর কি কোন ঘর্ষণের জন্য মাছ পানিতে চলাচল করতে পারে। পানি কি, পানি এক ধরনের ফ্লুইড বা প্রবাহী, তার মানে এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তারপর একটা ঢালু তলের উপর দিয়ে একটা ক্রিকেট বল গড়িয়ে যদি পড়ে সেক্ষেত্রে কোনটা, আবর্ত ঘর্ষণ। প্যারাশুট চড়ে নিচের দিকে নামার ক্ষেত্রে কোন ঘর্ষণ কাজ করে, আমি কি বলছি বাতাস এক ধরনের কাইন্ড অফ ফ্লুইড, তাহলে এটা ফ্লুইড ফ্রিকশন বা কি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। তারপর দুটি তরলের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে ঘর্ষণ কোণ কত, একটু আগের ওইটা আবার মিউ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে
দুইটি তরলের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 1/√3 তাহলে ঘর্ষণ কোণ কত tan থিটা ইকুয়াল টু এটা, তাহলে থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু তো tan ইনভার্স এটা, তাহলে tan ইনভার্স এটা করলে কত হয় শিফট tan 1/√3 কত বের হয় π/6 π/6 মানে 180/6 কত 30 ডিগ্রি এটা হচ্ছে রাইট আনসার। তারপর হচ্ছে ঘর্ষণ বাড়ানো যায় কিভাবে, পৃষ্ঠ মসৃণ করে না, মসৃণ করলে তো ঘর্ষণ কমবে, তার মানে এটা রং। তারপর হচ্ছে তরলের ঘনত্ব বাড়িয়ে, হ্যাঁ তরলের ক্ষেত্রে আবর্ত ঘর্ষণ হয়, তরলের ক্ষেত্রে আবর্ত ঘর্ষণ না তো কি বলে ধরো এই কি বলে প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন। তো ফ্লুইডের ক্ষেত্রে ফ্লুইডের ঘনত্ব বা ডেনসিটি যদি বাড়াও সেক্ষেত্রে হচ্ছে ঘনত্ব যদি বাড়ে সেক্ষেত্রে হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন বাড়বে। তারপর হচ্ছে বল নিয়ারিং না বিয়ারিং, ভাই বল বিয়ারিং বুঝো, বল বিয়ারিং কিভাবে বুঝাই, ধর হচ্ছে বিয়ারিং তো চিনো তাই না, বিয়ারিং এরকম একটাই থাকে, এর মাঝখানে কি থাকে এরকম বলগুলো থাকে বা বল থাকে এরকম, এটার কারণে ঘর্ষণ থাকে না, এরকম ঘুরতে থাকে একটা চাকার মাঝখানে এরকম বিয়ারিং থাকে। আমরা ছোটবেলায় গ্রামে ছিলাম তখন বিয়ারিং দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি বানাইতাম, খেলতাম। তো এই বিয়ারিংটা যদি সরাই না তাহলে কি হবে, ঘর্ষণ অবভিয়াসলি বেড়ে যাবে। তারপর কি নিচের কোন ঘর্ষণ বলের মান সবচেয়ে কম ঘর্ষণ বল কি বলছিলাম এটা বলো তো, একটু ভিডিওটা থামা, বলো তো কোন ঘর্ষণ বলের মান সবচেয়ে কম ঘর্ষণ হচ্ছে আবর্ত ঘর্ষণ বল। এরপর হচ্ছে 0.5 ঘর্ষণ সহযুক্ত রাস্তায় 10 কেজি ভরের বস্তুর উপর ন্যূনতম কত বল প্রয়োগ করলে বস্তুটি চলার উপক্রম হবে। তো কি বলছি, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা যদি প্রয়োগ করি তখন বস্তুটা চলা শুরু করবে, তখন হচ্ছে ওইটার উপর কোন ঘর্ষণ বল অ্যাপ্লাই শুরু হবে, ওই সময় হচ্ছে গতি ঘর্ষণ বল বা ডাইনামিক ফ্রিকশন অ্যাপ্লাই হওয়া শুরু হবে। তো স্ট্যাটিক ফ্রিকশন কত, সর্বোচ্চ বলটা কত আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু কত, এফ এস ধরি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ডব্লু। তাহলে সর্বোচ্চ বল কত মিউ কত, মিউ হচ্ছে 0.5, ডব্লু কত, ডব্লু হচ্ছে এমজি, এম কত, এম হচ্ছে 10, জি কত 9.8। এই বলটা এটা হচ্ছে সর্বোচ্চ বল 0.5 ইন্টু 10 ইন্টু 9.8, তাহলে 49 নিউটন। এই 49 নিউটন বা এর চেয়ে একটু বেশি বল প্রয়োগ করলে তখন বস্তুটা আসলে চলা শুরু করবে। এরপর হচ্ছে সাইকেলের চাকার সাথে রাস্তার গতি মানে ঘর্ষণ কোন ধরনের, সাইকেলের চাকা কি পিছলে যায় না গড়াই যায়, অবশ্যই গড়াই যায়, তার মানে আবর্ত ঘর্ষণ। গাড়ির টায়ার পুরনো হলে নিম্নের কোন ঘটনাটি ঘটে, গাড়ির টায়ার কি ঘটে, ঘর্ষণ বলের মান হ্রাস পায়, সিম্পল। কিভাবে ঘর্ষণকে বৃদ্ধি করা যায়, তলকে মসৃণ করার মাধ্যমে না, তলকে অমসৃণ করার মাধ্যমে। লুব্রিকেন্ট ব্যবহার করলে কি হয়, চাকায় লুব্রিকেন্ট ব্যবহার করা, বিভিন্ন ইঞ্জিনে লুব্রিকেন্ট অয়েল ব্যবহার করা, তখন কি হয় ঘর্ষণ বলের মান কমে। তারপর কি ঘর্ষণ বল সীমিত করার মানে কম করার উপায় কি, তলকে মসৃণ করে, অবশ্যই লুব্রিকেন্ট ব্যবহার করে, ঘর্ষণ স্থানাঙ্ক কম এরকম যন্ত্রাংশ ব্যবহার করে। 1 2 3 তিনটাই রাইট আনসার। ওকে শেষ, আমাদের ম্যাথ শেষ। মোস্ট প্রবলি সবচেয়ে ছোট ছোট এমসিকিউ ক্লাস ছিল এটা। আই হোপ এটা ভালোভাবে বুঝছো একেবারে। যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি আমি তো আছি ভাইয়া। তো দ্যাটস ইট, আর কিছু বলবো, আর কিছু বলার নাই হয়তো। তো টাটা, দেখা হবে হয়তো পরবর্তী ক্লাসে, হয়তো না ইনশাল্লাহ দেখা হবে, বেঁচে যদি থাকি পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড সবাইকে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।